মনে হচ্ছে ছবি তুলছে। আজকালকার ছেলেদের উদ্দেশ্য ভালো না। এই ছবি কি ইন্টারনেটে খারাপভাবে ছেড়ে দেবে? রজনী কি করবে ভেবে না পেয়ে চট করে মাথায় একটা বুদ্ধি উদয় করলো। সোজা ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি আমার ছবি তুলছেন? ছেলেটা কোনো কথা বলল না, কি বলবে ভাবছে। রজনী চট করে উঠে বলল, আমার ছবি তুললে কিন্তু খারাপ হবে বলে দিলাম। আমার বয়ফ্রেন্ডকে জানেন? কে? ছেলেটার নাম অন্তু। সে প্রান্তিকের সাথেই থাকে। অন্তুর হাতের ফোনে ভিডিও কল চলছে। ফোনের ওপাশে প্রান্তিক রয়েছে। আমার বয়ফ্রেন্ডকে কথাটা শুনে প্রান্তিকের হার্টবিট বেড়ে গেল। তার মানে তার রজনীগন্ধার বয়ফ্রেন্ড আছে? প্রান্তিকের চোখ মুখ শুকিয়ে এসেছে। তখনই রজনী এসে বলে উঠল, আমার বয়ফ্রেন্ডের নাম প্রান্তিক চৌধুরী। নিশ্চয়ই ওই নামটা আপনার জানার কথা। আপনি প্রান্তিক চৌধুরীর গার্লফ্রেন্ডের ছবি তুলছেন, কি হবে বুঝতে পারছেন আপনি? আপনার এই হাত আর হাত থাকবে না, এই হাত তুস তুস করে দিবে প্রান্তিক। অন্তু হাঁ করে তাকিয়ে আছে। ভীষণ অবাক হয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হন আপনি প্রান্তিক ভাইয়ের? ওর হবু বউ আমি। বলেই রজনী বেশ ভাবসাব নিয়ে হাঁটা দিল। প্রান্তিক সমুদ্র পাড়ে দাঁড়িয়ে মাথা চুলে হাত বুলাতে বুলাতে অদ্ভুত সুন্দর এক হাসি দিয়ে বলল, উফ, রজনীগন্ধা, ইউ আর রিয়েলি কিলিং মি। কুয়াকাটার সি বিচে দাঁড়িয়ে আছে প্রান্তিক, হাতে কোল্ড ড্রিঙ্কস। স্পিড বোটে উঠে মাঝ সমুদ্রে গেল। চারিদিকে চোখ বুলিয়ে অথই পানিতেই আবিষ্কার করলো সমুদ্রের এই গভীরতা নিছকই সামান্য তার ভালোবাসার গভীরতার কাছে। সমুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আচ্ছা বলো তো, কার গভীরতা বেশি, তোমার নাকি রজনীগন্ধার প্রতি আমার ভালোবাসার? প্রতিধ্বনি হয়ে ফিরে আসা কথাটা আজীবভাবে উত্তর দিয়ে গেল কানে কানে। প্রান্তিক চৌধুরী, তোমার ভালোবাসা সমুদ্রের গভীরতার চেয়েও গভীর, নীল আকাশের চেয়েও বিশাল। ফিরে যাও তোমার রজনীগন্ধার কাছে। রজনীগন্ধা সুবাস ছাড়া তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে। প্রান্তিকের মন ছুটল, তাকে এক্ষুনি ফিরতে হবে। এক্ষুনি রজনীগন্ধার কাছে যেতে হবে। এক্ষুনি মানে এক্ষুনি। লাস্ট 7 দিন ভিডিও কলে প্রতিদিন রজনীকে দেখেছে সে। অন্তু সারাক্ষণ রজনীকে ফলো রেখেছে। এই 7 দিন অন্তুর ওপর সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এটাই যে রজনীকে দেখে শুনে রাখা। রজনী ভাবছে প্রান্তিক তাকে ভুলে গিয়েছে, অথচ প্রান্তিক দূরে থেকেও রজনীকে দেখতে ভুল করেনি। একবার মন বদল হয়ে গেলে কি আর ভুলে যাওয়া যায়? প্রান্তিক তীরে এসে শ্রাবণকে খুঁজে চলেছে। শ্রাবণের দেখা নেই। এদিকে শ্রাবণ আসার সময় ফোন আনতে ভুলে গেছে। ফোনও নেই, খুঁজে পাবে কিভাবে? মাত্রই তো ছিল এখানে। শ্রাবণকে না পেয়ে সমুদ্রের পাড়ে বসে বালুতে লিখল, ইউ আর মাই লাইফ রজনীগন্ধা। শ্রাবণ শামুক ঝিনুকের মালার দোকানে গেল। ঝিনুকের তৈরি একটা পায়েল কিনল। সে জানে প্রিয়তাই সামান্য জিনিসে ভীষণ খুশি হবে। খুশিতে উন্মাদ হয়ে বলবে, এটা আমার লাইফের সব থেকে দামি গিফট। জীবনে অনেক গিফট পেয়েছি, কিন্তু এটার মতো আনন্দ আগে হয়নি। হ্যাঁ, প্রিয়তা এমনই করে, শ্রাবণের দেওয়া সামান্য উপহারকে অনেক বেশি দামি মনে করে। আসলে মেয়েরা মন থেকে কাউকে ভালোবাসলে এত বেশি ভালোবাসে যে সব উজাড় করে দিতে চায়। একমাত্র ভালোবাসা ছাড়া অন্য কোনো চাহিদা থাকে না। কোনো বাড়ি গাড়ি গহনা কিছুর চাহিদা থাকে না। কিন্তু এই কয়দিন মহারানী কী পরিমাণ লেগে আছে সেটাই ভাববার বিষয়। ব্রেকআপ করে দেবে নাকি আল্লাহই জানে। শ্রাবণ ভীষণ ভীষণ চিন্তিত হয়ে ভাবছে, মহা অন্যায় করে ফেলেছি, কিন্তু কি করতাম, সম্বন্ধীকে সামলাতে সামলাতে হিমশিম হয়ে যাচ্ছি। এদিকে আবার তার বোন সামলানো সো টাফ। ভদ্রলোকের বোন আমার আমার গর্দন না নেয়। হয় বোন না হয় ভাই, কবে যে কার হাতে প্রাণ যাবে। কিছুক্ষণের মাঝে শ্রাবণ ফিরে এলো। প্রান্তিক বলল, কই গেছিলি? এই একটু এদিকে ভাই। জিএফ এর সাথে কথা বলতে? না ভাই, কোনো সমস্যা নেই। আরে থাকলে আমার ফোন দিয়ে কথা বল, সমস্যা কি? শ্রাবণ বড় বড় চোখ করে তাকালো প্রান্তিকের দিকে। মনে মনে বলল, নামটা বললে এই গভীর সমুদ্র আমার শ্রাদ্ধ করে দেবে। বুঝছি তুই সিঙ্গেল, এখন ফিরতে হবে। চলুন ভাই। আগামীকাল প্রিয়তার জন্মদিন, মনে আছে তোর? শ্রাবণ আমতা আমতা করে বলল, খেয়াল ছিল না ভাই। প্রিয়তা জানলে তোর 12টা বাজাবে রে, ওর জন্মদিন তুই ভুলে গেছোস। শ্রাবণ মনে মনে বলল, আপনার বোনের জন্মদিন ভুলে গেলে আপনার বোন খবর করে ছাড়বে ভাই।
আমি যদি বলি আপনার বোনের রাত দিন 24 ঘন্টার খবর আমি জানি, তাহলে আপনি আমার খবর করে ছাড়বেন। আছি এক মাইন কার্ড চিপায়। রাত 8টায় প্রান্তিক আর শ্রাবণ বাসায় ফিরল। ডাইনিংয়ে ছেলের জন্য অপেক্ষা করছে মাহবুব আর আঞ্জুমান চৌধুরী। ছেলের বাড়ি থেকে গায়েব হওয়া এই প্রথমবার নয়। তাদের ছেলে প্রকৃতিপ্রেমী, মাসে 2-1বার মাঝরাতে বাসা ছেড়ে বেরিয়ে ঘুরে আসার অভ্যাস আছে। প্রান্তিককে দেখে আঞ্জুমান এগিয়ে এসে বলল, মায়ের কথা কি মনে পড়েছে আমার ছেলের? প্রান্তিক আঞ্জুমানকে জড়িয়ে ধরে বলল, ওর জন্মদিন ভুলে গেলেও রাগ হয়। মাই সুইট আম্মু, তোমাকে ভুলতে পারি আমি? এভাবে আর পাম দিলে কাজ হবে না। এবার বৌমা এনে তোমাকে বেঁধে রাখবো, তাহলে আর এভাবে হুটহাট বাইরে যেতে পারবে না। বৌমা দেখতে চাইলে মনসুর আলীর মেয়েকে নিয়ে আসো আম্মু। বলে প্রান্তিক হনহন করে নিজের রুমে প্রবেশ করেই ওয়াশরুমে ঢুকল। মাহবুব চৌধুরী বলল, শ্রাবণ, মনসুর আলীর মেয়ে কেমন? অনেক ভালো চাচা। দেখি, কথা বলে আসি। ছেলের বিয়ে এবার দিতেই হবে। শ্রাবণ প্রান্তিকের মা বাবার সাথে কথা বলে চারিদিকে চোখ বলালো প্রিয়তার জন্য। চারিদিকে কোথাও প্রিয়তা নেই। সবার অলক্ষ্যে শ্রাবণ প্রিয়তাকে খুঁজছে। নিশ্চয়ই অভিমানী ছাদে আছে। শ্রাবণ নির্ভয়ে ছাদে পা রাখলো। প্রিয়তা বুঝতে পারলো ছাদে কেউ এসেছে। হাসে শ্রাবণই হবে। শ্রাবণের পারফিউমের গন্ধ প্রিয়তার মুখস্থ। অভিমানে ঘুরেও তাকালো না প্রিয়তা। শ্রাবণ গুটি গুটি পায়ে গিয়ে প্রিয়তার ঘাড়ে হাত রাখলো। প্রিয়তা ঘুরে তাকালো না। শ্রাবণ প্রিয়তাকে তার দিকে ঘোরালো। প্রিয়তার চোখ ভরা পানি, পানিতে কাজল লেপটে গিয়েছে। শ্রাবণের হৃদয় ব্যথিত হলো। প্রিয়তার মতো চোখের পানি ফেলতে পারছে না, কিন্তু হৃদয় জ্বলে যাচ্ছে। প্রিয়তার চোখের পানি মুছে দিয়ে বলল, জান, সরি বলার সাহস নেই আমার, মাফ চাওয়ারও সাহস নেই। এই অপদার্থকে প্লিজ লাস্ট চান্স দাও, ছেড়ে যেও না। প্রিয়তা শ্রাবণের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে বলল, কোথায় ছিলে তুমি? তুমি এত নিষ্ঠুর কেন শ্রাবণ? তুমি কি জানো না আমার কষ্ট হয় তোমার জন্য? তোমাকে ফোনে না পেলে ভয়ঙ্কর যন্ত্রণা হয় আমার। তোমাকে না দেখলে ঘুম হয় না আমার। তুমি এসব জেনেও কেন আমাকে কষ্ট দাও? শ্রাবণ প্রিয়তাকে বুকে টেনে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সরি পাগলি। প্রিয়তা শ্রাবণকে ধাক্কা মেরে বলল, আর কখনো কথা বলবো না আমি তোমার সাথে। বলেই নিচে চলে গেল। শ্রাবণ বলল, যা ধারণা করেছিলাম তাই। পরের দিন সকাল থেকে চৌধুরী বাড়ি টুকটাক সাজানো হচ্ছে। ঘরোয়াভাবে পালন করা হবে প্রিয়তার জন্মদিন। সকাল থেকে শ্রাবণ অন্তু বেলুন দিয়ে বাড়ি সাজাচ্ছে। প্রিয়তার রঙিন বেলুন খুব পছন্দের। প্রান্তিক হুকুম দিয়েছে তার বোন যেন খুশি হয় সেভাবেই সাজাতে। বাড়ির সবার এত সাজগোজের মাঝে প্রিয়তা কালো রঙের থ্রিপিস পরে বেরিয়েছে। প্রান্তিক অবাক হয়ে বলল, কই যাচ্ছিস এখন? আমার বেষ্টিকে আনতে যাচ্ছি ভাইয়া। কলেজের নতুন বেষ্টি, যাকে তোমার জন্য চয়েস করেছিলাম। কলেজে গিয়ে লেখাপড়া না করে ঘটকালি করা হচ্ছে? বারে, ভাইয়ার জন্য তো ঘটকালি করবই। যা, তোর বান্ধবীকে নিয়ে আয়। আমি তো আর বিয়ে করতে পারছি না, শ্রাবণের সাথে বিয়ে দিয়ে দিব। প্রিয়তা রাগি চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বাইরে বের হলো। প্রান্তিক শ্রাবণ আর অন্তুর দিকে তাকিয়ে বলল, খিরে, ও রেগে গেল কেন রে? আম গাছে জাম দিচ্ছেন তাই? মানে? আপনার জন্য ঠিক করা পাত্রী শ্রাবণকে দিচ্ছেন। আমার জন্য ঠিক করা মেয়েকে আমি পেয়ে গিয়েছি। তোদের ভাবিকে দ্রুত ঘরে আনতে হবে। ওই মায়াবিষ্ট হরিণী দুটো চোখ আমাকে অবাক আর এলোমেলো করে দেয় বাজে ভাবে। প্রিয়তার অভিমান হয়েছে, হাঁকার সমান অভিমান। সে শ্রাবণের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আর কখনো এই কেয়ারলেস ছেলেটার সাথে সে কথাও বলবে না। মেয়েরা ভালোবাসলে যেমন জীবন দিতে পারে, তেমনি অভিমানে মুখ ফিরিয়েও নিতে পারে। প্রিয়তা বাড়ি থেকে বের হলেই শ্রাবণও বের হলো। প্রিয়তার পিছু পিছু হাঁটছে শ্রাবণ। হাঁটতে হাঁটতে প্রিয়তার কাছে চলে গেল, পাশাপাশি হাঁটছে। প্রিয়তা বিরক্ত চোখে তাকিয়ে একটু জোরেই হাঁটা দিল। যতই হোক, মেয়ে মানুষ কি আর ছেলেদের সাথে হেঁটে পারে? শ্রাবণ একটু বড় করে পা ফেলেই আবার প্রিয়তার সামনেই চলে এলো। প্রিয়তা ভয়ানক রাগি চোখে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ অন্যদিকে তাকিয়ে মাথা চুলকালো। প্রিয়তা কোমরে হাত বেঁধে একভাবে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আর চোখে প্রিয়তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ওভাবে তাকাবেন না সম্বন্ধীর বোন, আমি ভয় পাচ্ছি। তুই আমার পিছে পিছে আইছোস কেন?
শ্রাবণ প্রিয়তার দিকে তাকিয়ে দুই কান ধরে বলল, আর এমন হবে না শোনা, এবার লাস্ট চান্স দেন। এবার লাস্ট চান্স দিব? এই মিথ্যুক, এই কথা আর কতবার বলবি? এই নিয়ে 1000বার বললি লাস্ট চান্স দেন। এটাই লাস্ট বার, আর এমন হবে না, মাফ করে দেন ম্যাডাম। এই আমি রেগে গেলে তুই আপনি আপনি করিস কেন? কারণ আপনি রেগে গেলে আমাকে তুই তুই করে বলেন, এজন্যই। যে অন্যায় করেছিস তুই, এর থেকে নিচু কিছু থাকলে তাই বলতাম। আচ্ছা বলেন, তাও মাফ করে দেন। তোর কোনো মাফ নেই, আর যদি তুই আমার পিছু নিস খবর আছে। খবর তো দেখাচ্ছেনই, কথা বলছেন না, ব্রেকআপের হুমকি দিচ্ছেন, এসব কি কম খবর? কষ্ট হচ্ছে তাই না? হুম, খুব বেবি। একদিনে হাঁপিয়ে গিয়েছিস? বিগত 7 দিন আমি কিভাবে থেকেছি, কিভাবে আমার সময় কেটেছে আইডিয়া আছে কোনো? যন্ত্রণায় ছটফট করেছি আমি। যদি আমি মরে যেতাম কি হতো? শ্রাবণের মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। প্রেমিকার মৃত্যু কথাটা কানে আসতেই যেন শ্রাবণ ভয় পেয়ে গেল। তার আত্মা কেঁপে উঠল। খুব মলিন সুরে বলল, এমন দিন আসার আগে আমি মরে যাবো প্রিয়তা। এসব বাজে বাজে কথা বলার জন্য আসা হয়েছে? আমি অসুস্থ তাই বলতে এসেছি। ডাক্তার দেখিয়েছি, বলল রিপোর্ট খুব খারাপ। কি জানি বাঁচবো না মরবো। রিপোর্ট খারাপ মানে? কখনো অসুস্থ হলে? আর কোথায় ডাক্তার দেখালে? কি হয়েছে তোমার? প্রিয়তার অস্থিরতা দেখে শ্রাবণের কেমন কান্না পাচ্ছে। মেয়েটা তাকে কত ভালোবাসে, অথচ তার বারবারই কষ্ট দেওয়া হয়ে যায়। এই যে এখন প্রিয়তার প্রায়োরিটি পেতেই বাজেভাবে মিথ্যা বলতে হলো। প্রিয়তা এখনই কেঁদে দেবে দেবে ভাব। শ্রাবণ বলল, মনে হচ্ছে বহু যুগ তোমায় কাছে থেকে দেখিনি, একটু মন ভরে ইচ্ছা হচ্ছে। রিসর্টে যাবে? জাস্ট কিচ্ছু না, শুধু নির্ভয়ে চোখ মেলে তোমাকে একটু দেখতাম। মেয়েদের নরম মন, প্রিয় মানুষের ব্যথিত হৃদয়ের আকুল আবেদন ফেলে দেওয়ার ক্ষমতা তাদের নেই। প্রিয়তা শ্রাবণের সাথে একটা রিসর্টে গেল। সামনাসামনি দুজনে বসলো। প্রিয়তার হাতের ওপর শ্রাবণের হাত। শ্রাবণ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ভেজা কণ্ঠে বলল, কি হয়েছে তোমার শ্রাবণ? শ্রাবণ ম্লান হেসে বলল, কিছু না জান, তুমি কথা না বললে আমি অসুস্থ হয়ে যাই। এই যে কথা বলছো, সুস্থ হয়ে গিয়েছি, তুমি পাশে থাকলে আমার বেঁচে থাকার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়। বলো ডাক্তার কি বলেছে? আমি আর কখনো রাগ অভিমান করবো না তোমার সাথে। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। কথা না বলতে পারলে দম বন্ধ হয়ে যায়। আমার কিছুই হয়নি, তোমার প্রায়োরিটি পেতে মিথ্যা বলছি। এগেইন সরি জান। এমন মিথ্যা আর বলবা না তুমি। শ্রাবণ উঠে দাঁড়ালো। প্রিয়তার পায়ের সামনে বসে পড়ল। প্রিয়তার পা নিজের হাঁটুর ওপর রাখলো। পকেট থেকে ঝিনুকের পায়েল বের করে প্রিয়তার পায়ে পরিয়ে দিতে দিতে বলল, যোগাযোগ নেই বলে যে আমি আমার প্রিয়তার কথা ভুলে গিয়েছিলাম তা কিন্তু নয়। প্রিয়তার কাছে মনে হলো কয়েক কোটি টাকা দামের কোনো উপহার তার পায়ে। খুশিতে দুই হাতে মুখ ঢেকে বলল, এত খুশি হয়েছি আমি। এত সুন্দর উপহার আমি আগে কখনো পাইনি। শ্রাবণের সামান্য উপহারে প্রিয়তার খুশি দেখে শ্রাবণের মনে হচ্ছে পৃথিবীর সব দামি উপহার প্রিয়তার হাতে এনে দিতে। প্রান্তিকের মন ছুটছে রজনীকে দেখার জন্য। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। জীবনে কোনো কিছু নিয়ে খুব বেশি অপেক্ষা করাটা প্রান্তিকের ভালো লাগে না। আজ গিয়ে স্রেফ রজনীর আম্মাকে সে জানিয়ে দেবে তার মেয়েকে সে বিয়ে করতে চায়। আঞ্জুমান রান্নায় ব্যস্ত আছে। প্রান্তিকের পরনে ব্লু জিন্স, সাদা শার্ট। হাতঘড়ি পড়তে পড়তে রুম থেকে বের হলো। আঞ্জুমান বলল, কোথায় যাচ্ছ প্রান্তিক? খাবে না? প্রান্তিক তার আম্মার কাছে গিয়ে বলল, একটু বাইরে যাবো আম্মু। তোমার কি কিছু হয়েছে? তুমি কিন্তু আগের মতো নেই। কি হয়েছে বলবা? প্রান্তিক লাজ লজ্জা ফেলে বলল, আমি বিয়ে করবো আম্মু। আঞ্জুমান ছেলের এমন কথাই খুব খুশি হলো, সাথে চিন্তিতও। তার ছেলে তো বিয়ে করতে চাইতো না, হঠাৎ চাইছে কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? বেশ তো বাবা, তুমি কাকে বিয়ে করতে চাও? আগের দিন বললাম না, তুমি কি সত্যিই মন থেকে বিয়ে করতে চাইছো? মন না সায় দিলে তোমার ছেলে কিছু করে না, তুমি তো জানোই আম্মু। বলি প্রান্তিক বেরিয়ে গেল। বাইক নিয়ে ছুটলো তার রজনীগন্ধার বাড়িতে। 30 মিনিটের মাঝে প্রান্তিকের বাইক গিয়ে থামলো রজনীদের উঠানে। আর তখনই রজনী গোসল করে উঠানে দাঁড়িয়ে গামছা দিয়ে চুল মুছছে। রজনীর পাশে গিয়ে প্রান্তিকের বাইক থামলো। রজনীর সাথে সাথে চমকে উঠল। প্রান্তিক মাথার হেলমেট খুলে চুল ঠিক করতে করতে রজনীর দিকে তাকালো।
প্রান্তিক রজনীর আপাদমস্তক তাকিয়ে দেখে দুষ্টু হেসে তাকালো। নিজের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, উফ, এমনি ঘুম হারাম হয়ে গেছে, তারপর এটার জন্য প্রস্তুত ছিলাম না তো আমি। কি দেখলাম এটা? রজনী এতদিন পর প্রান্তিককে দেখে ভীষণ অবাক হলো। এই মানুষটা তাকে ভোলেনি। এতদিন কোথায় ছিল? রজনীকে প্রান্তিকের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রান্তিক ভ্রু নাচিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? ভেজা রজনীগন্ধা? ক্রাশ খাচ্ছ আমাকে দেখে? যদিও আমি ক্রাশ খাওয়ার মতোই ছেলে, তুমি একটু লেট করছো ক্রাশ খেতে। এত স্লো কেন মেয়ে তুমি? রজনী এবার হুঁশে ফিরে এসে বলল, কি বলছেন এসব? কি আর বলবো, তোমাকে যা লাগছে না, আমার ইচ্ছে হচ্ছে থাক আর বলবো না। কি লাগছে আমায়? প্রান্তিক রজনীর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল। কথাটা রজনীকে রাগাতেই বলল। রজনী রাগে তাকালো প্রান্তিকের দিকে, তাকিয়ে বলল, অসভ্য। অনেক উষ্ণতা ছড়াচ্ছ তুমি। ইচ্ছে হচ্ছে অসভ্যতার লিমিট ক্রস করতে। একবার কবুল বলে দাও শুধু, দেখবে আমি কেমন লিমিট ছাড়া অসভ্য। ছি। বলেই ডেকে হনহন করে নিজের ঘরে গিয়ে দরজা লাগালো। ভেজা চোখের পাপড়িতে চোখ দুটো যেন আজ আরও বেশি সুন্দর লাগছে রজনীর। রজনীর আম্মা বাইকের শব্দ শুনে এগিয়ে এলো। প্রান্তিককে দেখে বেশ অবাক হয়ে মাথায় কাপড় টেনে বলল, আরে বাবা তুমি, এসো এসো বসো। প্রান্তিক বাইক থেকে নেমে সালাম দিয়ে বলল, আন্টি, আমি একটা কথা বলতে এসেছি। জোর করবো না আপনাদের, তবে ভেবে দেখবেন। কি কথা বাবা? আমার মা বাবা এসে আপনাদেরকে বলবে, কিন্তু আপনাদের যদি আপত্তি থাকে, তাই আগে আমি কথাটা জানাতে চাই। আমি চাই না আমার মা বাবা এসে অপমানিত হোক। কি হয়েছে বাবা? আপনার মেয়েকে আমি ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। আমি কথা দিচ্ছি আমি ভালো রাখবো তাকে, আমার জীবনের বিনিময়ে হলেও ভালো রাখবো। রজনীর মা এত বেশি অবাক হয়েছে যে কি বলবে বুঝতে পারছে না। প্রান্তিক বুঝতে পারলেও রজনীর আম্মা অবাক হয়েছে, তাই বলল, চিন্তা করবেন না, এক্ষুনি কিছু বলতে হবে না, পরে বললেও হবে। এখন আমি আসি আন্টি। দাঁড়াও বাবা, খালি মুখে যাইতেই পারবা না। 1 মিনিট দাঁড়াও, এক গ্লাস পানি হইলেও খাইয়া যাও। রজনী চেঞ্জ করা হয়ে গেছে। রজনীর আম্মা খুশিতে পাগল হওয়ার উপক্রম। ঘরে গিয়ে চানাচুর আর মুড়ি 1 প্লেট দিয়ে রজনীর হাতে দিয়ে বলল, যা পোলাডারে দিয়ে আয়। আমি পারবো না। যাও, আমি আসি তো, পানি নিয়ে আসি, তুমি প্লেটটা নিয়ে আসো। রজনীর রাগী মুডেই আছে। অন্যদিকে মুখ করে প্রান্তিকের সামনে প্লেটটা ধরল আর মনে মনে ভাবছে কত বড় নির্লজ্জ হলে তার মায়ের কাছে এসব বলতে পারে। প্রান্তিক বলল, আমার দিকে না তাকায় দিলে খাবো না, ওই চোখ না দেখলে পেট ভরবে না। রজনী বিরক্ত চোখে তাকালো। প্রান্তিক দুষ্টু হাসি হেসে ডান চোখ টিপ মেরে বলল, বাসর ঘরের প্রস্তুতি নাও, প্রয়োজনে পাড়ার ভাবিদের থেকে শিখে নিও। আপনার সাথে বিয়ে মরে গেলেও করব না। রজনী, আমি কি দেখতে অসুন্দর? তুমি আমাকে একসেপ্ট কেন করছো না? দেখতে সুন্দর হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ না, ভদ্র হওয়াটাই বেশি জরুরি। কেননা চেহারা তো আল্লাহর দান, আর ভদ্রতা নিজেকে অর্জন করতে হয়। আমি কি তাহলে অভদ্র? অবশ্যই অভদ্র। আপনি বড় ছোট মানেন না, যা ইচ্ছা তাই বলেন। খারাপ তো কিছু করিনি, শাশুড়ি আম্মাকে বলেছি তার মেয়েকে আমার লাগবে। আপনার লজ্জা করলো না এভাবে আমার আম্মাকে বলতে? তাহলে কি আমি কি ভীতু প্রেমিকের মতো মুখ বুঝে থাকবো নাকি? শোনো, রিলেশন করলে এমন ছেলের সাথে করবো যে শুধু ফ্যামিলি কেন, সারা দুনিয়ার সামনে বলতে পারে যে আমার তোমার লাগবে, তোমার লাগবেই। আর হ্যাঁ, এটাই শুদ্ধতম ভালোবাসার উদাহরণ। প্রান্তিকের দেওয়া প্রস্তাবে আয়েশা বেগম ভীষণ খুশি। এত খুশি বোধহয় সে জীবনে আর কখনোই হয়নি। ঘন ঘন রাস্তার দিকে তাকাচ্ছে কখন মনসুর আলী বাড়িতে আসবে আর সে এই খুশির প্রস্তাবটা দেবে। খুশিতে মন বড্ড অস্থির আয়েশা বেগমের। মনসুর আলীর আসতে দেরি দেখে আয়েশা বেগম রজনীর ঘর ঝাড়ু দিচ্ছে আর রজনীকে বলছে, তোর বাপের কি এত কাম পড়ছে রে মা? আইসকাই যেন দিন দুনিয়ার সব কাম করতেছে। রজনী খাটে বসে আছে দুপা মেলে দিয়ে, রাগী চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা
তুমি বা আজ এত বাবার খোঁজ নিচ্ছ কেন বুঝলাম না। জীবনে তো দেখি না বাবার জন্য এত উতলাত হতে। অন্যদিন আর আইজ একদিন না, আজকে বিশেষ কারণ আছে। আয়েশা বেগমের চোখে মুখে আনন্দের ঝলকানি। আম্মা, ওই ছেলে বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকে তুমি যেন খুশিতে মাটিতেই পা ফেলছো না, কিন্তু কেন? কারণ আমার স্বপ্নেতেও আসিল না যে এমন একখান পোলা আমার মাইয়ার জন্য বিয়ার প্রস্তাব দিব। কেমন পোলা আম্মা? একটা গুন্ডা মাস্তান বেয়াদব ছেলের বিয়ের প্রস্তাবে এভাবে খুশি হওয়ার কি আছে? প্রান্তিক খারাপ পোলা। তোমারে এইসব আজে বাজে কথা কে কইছে মা? তোমার বাজান কোনোদিন মানুষ চিনতে ভুল করে নাই। তুমি তো জানোই তোমার বাজান যেটা বলে ওইটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি খুব। তোমার বাজান হলো আমার প্রথম চক্ষু। সে দেখার পর যেটা ভালো বলে আমিও সেটা বিশ্বাস করি মন প্রাণ দিয়া। আর এই বিশ্বাসে আমি ঠকি নাই। তোমার বাজান যেদিন বলেছে প্রান্তিক ভালা পোলা, সেই দিন থেকেই আমার খুব পছন্দ। আমি তাহাজুদ পইরা আল্লাহরে ডাইকা কইছি, আল্লাহ আমার মাইয়ার লাইগা ভালো একখান পোলার সন্ধান দাও। নামাজের মাঝে আমার প্রান্তিকের কথাও মনে উঠছে। আমি আল্লাহকে ডাকি যেন এই ছেলে আমার থেকে 70 হাত দূরে থাকে, আর তুমি আল্লাহকে ডাকো যে এই ছেলের সাথে যেন আমার বিয়ে হয়। বড়লোক ছেলে দেখে কি তোমার মাথা একেবারে গেছে আম্মা? আমি সোজা বলে দিচ্ছি, এই ছেলের সাথে আমার বিয়ে দিলেন আমি বাড়ি ছেড়ে চলে যাবো একদম। তোমার বাজান যা ভালো বুঝবো তাই হবে। তুমি এমন বিয়া নিয়া মুরব্বির লগে তর্ক করছো কেন? আমার মাইয়া তো এমন আসিল না। তোমার মেয়ে এখন বড় হয়েছে আম্মা, একটু হলেও নিজের ভালো বোঝে। বাপ মায়ের থেকে সন্তান কোনোদিন নিজের ভালো বেশি বুঝে না মা। রজনীর কখনো মারামারি করা গুন্ডা টাইপ ছেলে পছন্দ নয়। তাছাড়া প্রান্তিকের অনেক মেয়ের সাথেই মেলামেশা আছে। মাত্র 2-3 বার সাক্ষাতে 2টা মেয়ে কল দিয়ে কী সব বিশ্রী কথা বলেছে। হঠাৎ এমন চরিত্রের একটা ছেলের সাথে বিয়ের কথা শুনে রজনীর শরীরের মাঝে বাজে এক শিহরণ বয়ে গেল। চোখ বন্ধ করে কল্পনা করলো প্রান্তিকের বিছানায় রোজ রোজ ভিন্ন ভিন্ন নারী। সে তার জীবনসঙ্গী হিসাবে এমন ছেলেকে ভাবতেই পারে না। তার উপর মারামারি তো আছেই, ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক। মারামারি করবে কেন? মানুষের গায়ে হাত দিতে যার হাত কাঁপে না, তার হৃদয়ে মায়াদয়া কীভাবে সম্ভব? প্রান্তিকের চামচা যে সত্য কথা বলেছে তারই বা কী প্রমাণ? প্রান্তিক নিখুঁত অভিনয়ের ছেলে, এমনভাবে এসে বিয়ের প্রস্তাব দিল যেন সে সত্যি ভীষণ ভালোবেসে ফেলেছে। অথচ এর জীবনে একাধিক নারী আর নারী। বড়লোকের ছেলে এইভাবেই কয়টা বিয়ে করবে তার ঠিক নেই। যেভাবে নিখুঁত অভিনয় করতে পারে যে কোনো মেয়ে গলে গিয়ে বিশ্বাস করবে তার ভালোবাসা সত্য। লাস্ট দিন কলেজে একটা মেয়ের পাশে বসেছিল রজনী। মেয়েটাকে দেখে মডেলের মতো দেখায়। হঠাৎ করে প্রান্তিকের আলোচনা চলছিল পাশে বসে থাকা মেয়েটার সাথে। রজনী উঁকি মেরে দেখছে প্রান্তিকের ছবি দেখাদেখি করছে আর বলছে, অনেক দিন ধরে আমার পেছনে ঘুরছে, বাট পাত্তা দিচ্ছে না। আর একটু ঘুরিয়ে নিয়ে তারপর রাজি হব। সেখান থেকে রজনীর মেজাজ আরও খারাপ হয়। প্রান্তিককে আর সহ্য করতে পারছে না। মা মেয়ের এক প্রকার ঝগড়া শুরু হলো এই বিয়ে নিয়ে। রজনী বলে উঠল, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আম্মা। তুমি যদি বাবাকে এই ছেলের প্রস্তাবের কথা কিচ্ছু বলো তো চলে যাব আমি। এর মাঝে প্রিয়তার আগমন। প্রিয়তা রজনীদের বারান্দায় উঠতে উঠতে বলল, বাড়ি ছেড়ে চলে যাবি বুঝতে পেরে আমি নিতে এসেছি। অচেনা এক মেয়েকে দেখে আয়েশা বেগম বেশ কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, তুমি কেডা মা? আসলে চিনি নাই, আগে তো দেখি নাই। রজনী কঠিন কণ্ঠে জবাব দিল, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা বলি তোমাদের, ওর নাম প্রিয়তা। প্রিয়তার পোশাক দেখে আয়েশা বেগম বুঝতে পারল অত্যন্ত ধনী পরিবারের মেয়ে। যদিও প্রিয়তার ব্যাপারে আগে রজনীর মুখে অনেক শুনেছে। আয়েশা বেগম অমায়িক হাসি দিয়ে বলল, আসো মা, বসো। গরিবের বাড়িতে আইসো। ছি ছি, এসব কি বলছেন আন্টি? এটা আমার নিজেরই বাড়ি, গরিব বড় লোকের কোনো ব্যাপার নেই। তোমার বান্ধবী রাগ করছে, একটু বোঝাও না মা। কি নিয়ে আন্টি? খুবই সুন্দর একখান বিবাহের প্রস্তাব আইছে, কিন্তু সে রাজি না। আচ্ছা আন্টি, আজ আমার জন্মদিন, ওকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই। আজ কিন্তু ও থাকবে আমার সাথে, আমি রাতে ভালোভাবে বুঝাবো। নিয়ে যাও, কিন্তু রাত থাকার দরকার নাই। ওর বাজান অনেক চিন্তা করব, একটা মাইয়া তো। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি অক্ষত অবস্থায় আপনার মেয়েকে ফিরিয়ে দিয়ে যাব। বুঝছি মা, কিন্তু ওর বাপ না আইলে আমি অনুমতি দিই কেমনে মা?
আঙ্কেলের ফোন নাম্বারটা দিন আন্টি, আমি ফোন দিচ্ছি। আমার বাড়ি এই গ্রামেই, কিন্তু এখন শহরে থাকি আমরা। আমার বাবার কথা শুনলে আঙ্কেল কিছুই বলবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি রান্না করব, তুমি খেয়ে দিয়ে একেবারে ওকে নিয়ে যাবা। আজ না আন্টি, দেরি হয়ে যাবে। ওকে রাখতে আসবো, সেদিন খাবো। যাও মা, সাবধানে থাকো, কিন্তু গিয়া তোমার বাবার নাম্বারে ফোন দিও। রজনী রেডি হচ্ছে, একটা 3 পিস পরলো আর সঙ্গে একটা শাড়ি নিল অনুষ্ঠানের সময় পরবে বলে। প্রিয়তার হাতে একটা ফটো ফ্রেম দিয়ে বলল, তোদের বিয়ের পর এটাই তোর আর ভাইয়ার কাপল ছবি রাখবি, আমার তরফ থেকে সামান্য উপহার এটা। প্রিয়তা ফটো ফ্রেমটা হাতে নিয়ে সেখানে তার আর শ্রাবণের ছবি কল্পনা করে খুশিতে বুকের সাথে জড়িয়ে ধরল। তারপর রজনীকে জড়িয়ে ধরে বলল, ইস, তোকে যদি আমার ভাইয়ার সাথে বিয়ে দিতে পারতাম, তোকে দিয়ে আমার আর ওর বিয়ের ভাইয়াকে পটিয়ে ফেলতাম। যাচ্ছি তো তোদের বাড়ি, আর আসবো না, তোর ভাইয়ের বউ হিসেবে থেকে যাব। ইয়া আল্লাহ, এই দোয়া তুমি কবুল করো প্লিজ। ভাইয়ার মন থেকে এই মেয়েকে তুলে নাও। কোন মেয়ে? ভাইয়া যেন কার প্রেমে পড়ে আধা পাগল হয়ে গিয়েছে, এখন সেই মেয়েই লাগবে। যাক, অগ্রিম একটা ছ্যাঁকা খেলাম। তোর মুখে তোর ভাইয়ার প্রশংসা শুনে শুনে না আমি বেশ ক্রাস্ট ছিলাম। আফসোস, প্রকৃতি শূন্যস্থান রাখে না কখনো, অন্য কেউ জায়গা দখল করে নিয়েছে। থাক, দুঃখ পাস না, নসিবে থাকলে হবেই। তবে তোর ভাইকে দিয়ে একজনকে টাইট দেওয়াবো, বুঝলি? প্রয়োজনে ঘুষ লাগলে তাও দেব। ঘুষ না, আমার ভাইয়াকে একটা সিগারেট গিফট করলেই সে হ্যাপি হবে। আবার প্রান্তিকের কথা মনে পড়ল রজনীর। পৃথিবীর সব মারামারি করা ছেলেরাই কি সিগারেট প্রিয়? রজনী মজা করে বলল, প্রিয়তা, তাহলে তোর ভাইকে আমি সিগারেট গিফট দিই। আরে দারুণ আইডিয়া। শোন, একটা সিগারেট নিয়ে সুন্দর করে গিফট পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে যাব। তুই আমার ভাইয়াকে দিয়ে বলবি, ভাইয়া আপনার জন্য গিফট এনেছি। আমায় যদি কিছু বলে, আমি এসব পারবো না। আরে কিছুই বলবে না, দারুণ মজা হবে। এরই মাঝে বাড়িতে শীষ দিতে দিতে প্রবেশ করলো প্রিয়তার ভাই। আজ কদিন বাদে ফিরলো তার ঠিক নেই। বাড়িতে ঢুকে ডাকলো, আম্মা, ও আম্মা। অঞ্জুমান চৌধুরী অগ্নিমুডে এসে দাঁড়িয়ে বললেন, কেডা তোমার আম্মা? রাগ করছো নাকি আম্মা? তোমার মতো পোলা পেটে ধরছি, আমার তো খুশিতে গদগদ থাকার কথা। এ কদিন কোথায় ছিলে? বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম। রফিকরে দিয়ে তো খবর পাঠাইছিলাম, খবর পাও নাই? তোমার আব্বা অনেক রেগে আছে কিন্তু। রেগে থাকুক আর যাই থাকুক, আমার কিছু টাকা লাগবে, তুমি চেয়ে দিও। টাকার নাম নিলে ঝাড়ুর বাড়ি আর অভাব হবে না। এরই মাঝে প্রিয়তা আর রজনী ঘর থেকে বের হলো। রজনীর ভাইয়ের নাম বাবু। আম্মা কে? রজনীর বন্ধু, রজনীকে নিতে এসেছে। প্রিয়তা উঠানে নামতেই বাবু প্রিয়তার আপাদমস্তক তাকিয়ে দেখল। রজনী ভাইকে দেখেই বলল, তোমার বাড়ির কথা মনে পড়েছে? ইনি কে, রজনী? আমার ভাইয়া। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন আছো? বাবুর চাহনি খুব বাজে চোখে প্রিয়তাকে দেখছে। প্রিয়তার খুব একটা সুবিধার লাগলো না বাবুর দৃষ্টি। প্রিয়তা জানেই না প্রিয়তাকে ডিস্টার্ব করার জন্য বাবুকে প্রান্তিক কীভাবে মেরেছিল, কিন্তু বাবু ঠিকই চিনেছে। মনে মনে আরও একবার টার্গেট করে নিল প্রিয়তাকে। বিকালের দিকে প্রিয়তা রজনীকে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করলো। এত বড় বিলাসবহুল বাড়ি রজনী আগে দেখেনি। চারিদিক কত সুন্দর আর চকচকে। আঞ্জুমান চৌধুরী প্রিয়তার সাথে রজনীকে দেখেই বুঝতে পারল প্রিয়তার বান্ধবী। হাসি মুখে রজনীর কাছে এসে রজনীর মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি মা, যাও রেস্ট নাও। প্রিয়তা রজনীকে তার রুমে নিয়ে গেল। ফ্যান ছেড়ে দিয়ে খাটের ওপর বসলো। রজনীকে খুব অস্থির দেখাচ্ছে। সে প্রিয়তাকে বলল, তোর ভাইয়া কই? আমি সেই বেয়াদবের কথা শেয়ার না করলে শান্তি পাচ্ছি না। আচ্ছা চল, ভাইয়ার রুমে নিয়ে যাচ্ছি, আর গিফট বক্সটাও দিবি কিন্তু। ছি, আমি পারবো না। না দিলে আমার ভাইয়া কাজ করে দিবে না কিন্তু। আচ্ছা দিব। রজনীর হাতে লাল গিফট পেপার দিয়ে মেরানো এক প্যাকেট বেনসন সিগারেট। বেশ নার্ভাস দেখাচ্ছে তাকে। চোখে মুখে চিন্তার ছাপ দৃশ্যমান। প্রিয়তার ভাই সম্পর্কে যা শুনেছে তাতে প্রান্তিকের থেকে ভয়ঙ্কর মনে হচ্ছে। চেনা জানা নেই, এভাবে সিগারেট দিলে যদি কিছু বলে,
রজনী কাঁচুমাচু চোখ মুখ নিয়ে প্রিয়তাকে বলল, আমি পারবো না রে, খুব ভয় হচ্ছে। যদি কিছু বলে? আচ্ছা, আমি তো বললাম কিছুই বলবে না। কিছু বললে আমি বুঝে নেব। তুই শুধু এটা ভাইয়ার সামনে ধরে বলবি, ভাইয়া আপনার জন্য গিফট নিয়ে এসেছি। তারপর নিজের সমস্যার কথা বলবি। চল আমার সাথে। প্রিয়তা রজনীকে টানতে টানতে নিয়ে গেল প্রান্তিকের রুমের সামনে। প্রিয়তা খুব করে চাইছে তার ভাইয়ের যেন রজনীকে দেখেই পছন্দ হয়ে যায়, রজনীর মোহে যেন আটকে যায়, সেই মেয়েকে যেন ভুলে যায়। প্রান্তিকের রুমের সামনে গিয়ে প্রিয়তা বলল, ভাইয়া ভেতরে আছো? হ্যাঁ আছি। আসবো? পারমিশন কেন নিতে হচ্ছে? ভদ্রতা দেখাচ্ছি। আমার সাথে আমার বান্ধবী আছে, ও তোমার সাথে একটু কথা বলবে। কি কথা? শুধু কথা নয়, তোমার প্রিয় জিনিস গিফটও এনেছে। ওর একটা কাজ আছে, করে দিও। আমার প্রিয় গিফট? হ্যাঁ। বলেই প্রিয়তা প্রান্তিকের ঘরের দরজা একটু আলগা করলো আর রজনীকে ঘরের ভেতরে ধাক্কা মারল। প্রান্তিকের 3 কোয়ার্টার পরা খালি গায়ে, বুঝতে পারলো ঘরের অচেনা একটি মেয়ে প্রবেশ করেছে। দ্রুত উঠে উল্টো দিকে ঘুরে একটা টি শার্ট জড়িয়ে দিয়ে বোতাম লাগাতে লাগলো। রজনী এমনিতেই ভয়ে নার্ভাস হয়ে আছে, এদিকে সেদিকে কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। চোখ দুটো একদম ফ্লোরের দিকে নিবদ্ধ। কী করবে, কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। হাতে গিফট বক্সটা ধরে রেখে কাচুমাচু মুখে নার্ভাস অবস্থায় নিচু হয়ে বলতে শুরু করলো, ভাইয়া প্লিজ, আপনি আমার বড় ভাইয়ার মতো, আমার একটা উপকার করে দিন না প্লিজ। একটা গুন্ডা ছেলে আমার পিছু নিয়েছে, আর চরিত্রটা না অনেক খারাপ। একাধিক মেয়ের সাথে রিলেশন, এমনকি কলেজে আমার এক ক্লাসমেটের পেছনেও ঘুরছে। এসব করেও আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার মা বাবাও সেই বিয়েতে রাজি। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, প্লিজ আমায় বাঁচান আপনি। এই মুহূর্তে আমার আপনি ছাড়া আর কেউ নেই, প্লিজ আমায় ফিরিয়ে দেবেন না। আমি আপনার জন্য একটা গিফট এনেছি। রজনীর কণ্ঠস্বর প্রান্তিকের কানে যেতেই সমস্ত শরীর যেন ঝিম ধরে গেল প্রান্তিকের। সে কি পেছনে তাকাবে নাকি তাকাবে না? সে যার কণ্ঠে স্বর ভাবছে, সত্যি কি সে দাঁড়িয়ে আছে? সে কি ঠিক শুনলো, নাকি সারাক্ষণ রজনীর ভাবনায় বুথ থেকে এখনও ভ্রমে থেকে মনে হচ্ছে এটা রজনীর কণ্ঠ? রজনী কাঁপা কাঁপা কণ্ঠে গিফট বক্সটা প্রান্তিকের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন ভাইয়া। প্রান্তিক ঘুরে দাঁড়ালো এবার। শার্টের ওপরে 2টা বোতাম খোলা, বাকিগুলো কেবল লাগা ছিল। প্রান্তিক ঘুরে দাঁড়িয়ে রজনীকে দেখেই অবাক হলো। প্রান্তিক অবাকের চেয়ে যেন বেশি খুশি হলো। কিন্তু রজনী, সে প্রান্তিককে দেখেই চমকে উঠল। হাতটা যেন উড়ে গেল। বুকের মাঝে ভয়ানক গতিতে হাতুড়ির বাড়ি দিচ্ছে। তার সমস্ত শরীর কেমন কাঁপাকাঁপি শুরু করলো। এখনই পড়ে যাবে। আজকের মতো এত ভয়ঙ্কর পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি। ভয়ে ঠোঁট দুটো থথা করে কাঁপছে। রজনীকে এত বেশি ভয় পেতে দেখে প্রান্তিক শার্টের হাতা গোটাতে গোটাতে ফিক করে হেসে দিল, আর এক হাতের 5 আঙুল রজনীর সামনে মেলে ধরে বলল, প্লিজ কুল মাই ডিয়ার সুইট হার্ট, এত ভয় পেও না। আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিছু করবো না। এইটুকু ভদ্রতা আমার আছে। বিয়ের আগে হবু বউকে অসম্মান করার মতো কিচ্ছু করা যাবে না। রজনী আস্তে আস্তে পেছন দিকে পা নিচ্ছে। এই রুম থেকে বেরোতে পারলেই সে এ বাড়ি থেকে এক্ষুনি পালাবে। প্রান্তিক আবারও হাসলো, হেসে মাথা তোলালো, রহস্যময় হাসি দিয়ে বলল, তুমি কি চাইলেই পালাতে পারবে রজনী? প্রান্তিক চৌধুরীর কাছ থেকে পালিয়ে যাওয়া কি এতই সোজা? দেখুন, আমি বাড়ি যাব। তোমার বাড়ি তো আছো, 2 দিন পর এই বাড়ি তো তোমার হবে। এই যে রুমটা দেখছো, এটা তোমার হবে। আমায় যেতে দিন। যেতে দেবো, বাট আমার জন্য কি গিফট এনেছো দেখি। রজনীর হাত কাঁপছে। প্রান্তিক রজনীর কাঁপা হাত দুটো চেপে ধরল। রজনী আরও বেশি ভয় পেয়ে খুব জোরে জোরে কেঁপে উঠল। প্রান্তিক ঠান্ডা কণ্ঠে বলল, তোমাকে এভাবে ভয় পেতে দেখলে ইচ্ছা করে বুকের সাথে জড়িয়ে ধরে সব ভয় দূর করে দিই। তুমি আমাকে কেন ভয় পাও রজনী? তোমার চোখে আমি ভয় নয়, প্রেম আর অসম্ভব ভালোবাসা দেখতে চাই। রজনী তখনও ভয়ে কাঁপছে। প্রান্তিক আবারও ঠান্ডা মেজাজে বলল, এভাবে ভয় পেলে কিন্তু আমি ডিরেক্ট হাক করে দেব। কুল ডাউন, স্বাভাবিক হও। তোমাকে আমার সাথে স্বাভাবিক হতে হবে, না হলে সংসার কিভাবে করবা? আমাকে ভালোবাসবে কিভাবে? এই ভয় নিয়ে কি আর ভালোবাসা হয়?
রজনী স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। প্রান্তিক রজনীর হাত থেকে বক্সটা নিয়ে খুলে দেখলো সিগারেট। প্রান্তিক হো হো করে হেসে উঠল। হেসে উঠে বলল, সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারো? না। প্রান্তিক সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরল। টেবিল থেকে লাইটার এনে রজনীর হাতে দিল। নিজেই রজনীর দুই হাত ধরে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। সিগারেটে এক টান দিয়ে রজনীর সামনে থেকে সরে দাঁড়ালো। ঘরের পেছনে দরজা খুলে ধোঁয়া সেদিকে উড়িয়ে দিল। তারপর হাত দিয়ে মুখের কাছ থেকে ধোঁয়া সারানোর চেষ্টা করলো। সিগারেটে আর এক টানও দিল না। দেয়াল চেপে ধরে আগুন নেভালো। আগুন নিভিয়ে সিগারেটটা আবারও প্যাকেটে রেখে দিল। রজনী প্রান্তিকের ভাবসাব কিছুই বুঝতে পারল না। সিগারেট ধরালো, তার থেকে খানিক দূরে গিয়ে ধোঁয়া ওড়ালো। আবার সেই সিগারেট এনে প্যাকেটে রেখে দিল। রজনীর ভাবনা কাটার আগে প্রান্তিক বলল, আমি কি একমাত্র প্রেমিক যে প্রেমিকার থেকে সিগারেট গিফট পেয়েছি? এই সিগারেটটা আমি জাদুঘরে রেখে দেব। বলে প্রান্তিক আলমারি খুলে সিগারেটের প্যাকেট রাখলো। এরপর রজনীর হাত ধরে নিয়ে নিজের নরম বিছানায় বসালো। নিজে একটা টুল টেনে এনে রজনীর সামনে বসলো। তারপর জিজ্ঞেস করলে বলল, এখন বলো, কাকে মারতে চাও? কে তোমাকে ডিস্টার্ব করছে সুইটহার্ট? কার এত বড় সাহস? জাস্ট নামটা বলো। রজনী এখনই কেঁদে দেবে ভাব। প্রান্তিক চৌধুরীকে মারতে হবে, তাই তো? ওকে, মেরে দেবো। রজনী এমন বাজে সিচুয়েশনে পড়েছে যে কি বলবে বুঝতে পারছে না। প্রান্তিক হেসে বলল, তোমার কি আমাকে মারতে মানুষ ভাড়া করা লাগে? তুমি একবার হেসে দিলে তো আমি একদম শেষ। আমি কি মরে গেলে তুমি খুশি হবে, নাকি আমার হাত পা ভেঙে পঙ্গু করতে পারলে তুমি খুশি হবে? প্রান্তিক এবার থমথমে মুডে কথাটা বলল। চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে রজনীর মুখবদনে। রজনীর হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। কি উত্তর দেবে কিছুই জানা নেই। গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। গায়ের সমস্ত বল যেন ক্ষয় হয়ে যাচ্ছে। ভয়ে চোখ মুখ আরও শুকিয়ে এলো। তার মতো এমন বাজে সিচুয়েশনে এর আগে পৃথিবীর কেউ পড়েছে কিনা সন্দেহ। রজনী নিচু হয়ে তাকিয়ে আছে। শরীর কাঁপছে থরথর করে। প্রান্তিক আবার প্রশ্ন করলো, আনসার মি, বলো কোনটা হলে তুমি খুশি হবে? রজনীর মুখে কোনো কথা নেই। এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি আর সাহস কোনোটাই তার নেই। প্রান্তিক আবারও বলল, কি আশ্চর্য, তুমি চুপ করে আছো কেন? চুপ থাকলে তো হবে না মিস রজনীগন্ধা। তুমি কি ভেবেছিলে আমাকে মেরে ফেললে তোমার পিছু নেব না? আমি ইহকাল পরকাল কোনো কালেও তোমার পিছু ছাড়বো না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমার আয়ু শেষ না করলে পৃথিবীতে এমন কেউ নাই যার ক্ষমতা আছে আমাকে মারার। চাইলে তুমি আমাকে মারতে পারো, এছাড়া বৃথা চেষ্টা করে লাভ নাই। আর যদি আমার হাত পা কোনোভাবে ভেঙেও যায়, হুইল চেয়ারে বসেও তোমার পিছু নিব। মাইন্ড ইট। রজনী এবার বুঝতে পারল প্রান্তিকের হাত থেকে রক্ষা পাওয়া তার ইহকালেও সম্ভব নয়। আজকের পর সে সিওর হয়ে গিয়েছে প্রান্তিক চৌধুরী যা তা কেউ নয়। সে যতটা ভয়ানক ভেবেছিল তার থেকে বেশি ভয়ানক। প্রান্তিক কোনোদিন তার পিছু ছাড়বে না। জীবনে কী পাপ করেছিল সেটাই ভাবছে সে। নাইলে প্রিয়তাই বা কেন তার বেস্ট ফ্রেন্ড হতে যাবে? দুনিয়ায় কি ফ্রেন্ড হবার মতো আর কোনো মেয়ে ছিল না? প্রান্তিক কিছুক্ষণ থম মেরে বসে থেকে আবার প্রশ্ন করলো, কী সমস্যা তোমার? আমাকে বিয়ে করতে চাও না তুমি? চুপ থাকলে খুব খারাপ হবে রজনী। আর আমার হাত থেকে বাঁচতে মিথ্যা কথা বলবো না। আমি তোমায় কিছু বলবো না, জাস্ট সত্যি কথা বলবা। আমার দিকে তাকাও, তাকাও, এদিকে তাকাও প্লিজ, আমার চোখে চোখ রেখে বলো। প্রান্তিকের চাপা কণ্ঠস্বর ছিল ভয়ানক। রজনী বুঝতে পারল প্রান্তিক রেগে আছে। ভয়ার্ত চোখ দুটো নিয়ে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিকের চোখ দুটো রক্ত জবার ন্যায় লাল হয়ে গিয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, না। প্রান্তিকের মাথায় আগুন ধরে গেল। দুনিয়ার সব মেয়ে যার জন্য পাগল, এই একটা মেয়ে কেন তাকে ঘৃণা করে? বসা থেকে উঠে দাঁড়িয়ে বসে থাকা জায়গায় জোরে লাথি মারল। সাথে সাথে পা কেটে গেল। পা দিয়ে গড়িয়ে পড়ল রক্ত। হুঙ্কার ছেড়ে বলল, তুই আমরা বিয়ে করবি না? হ্যাঁ বল, আমার অপরাধ কি? আমাকে যখন বিয়ে করবি না তাইলে আমার সামনে নাচতেছিলি কেন? আমি কি বলছিলাম আমার সামনে সে নাচানাচি করতে? ওইভাবে হাসছিলি কেন? আমার নয়নে নেশা লাগালি কেন? কেন এত কিছু করলি? আমার ইমোশন নিয়ে খেলা করছিস তুই। আমি চাইলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তোরে ভালোবাসার চাইতেও বেশি সম্মান করি।
তোরে দেখার পর বুঝি ভালোবাসা পবিত্র, সম্মান বেশি জরুরি। মুখে যাই বলে বাজে নজর তোর দিকে আমার জীবনেও আসে নাই। জীবনে অনেক মেয়ে আমার সামনে গায়ে পরে মিশতে চাইছে, তাদের আমি ভালো নজরে দেখিই নাই। কিন্তু তুই আলাদা, তুই মানেই ফুল, পবিত্র, যে ফুলের সুবাসে আমি মাতোয়ারা। প্রান্তিকের দুই দুকারি দেখে রজনী আরও ভয় পেয়ে গেল। রজনী দেখল প্রান্তিকের কপালের দুই পাশে শিরা ভেসে উঠেছে, চোয়াল শক্ত করে তার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটল। প্রান্তিক ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করলো। রজনীর দিকে এইবার শান্ত চোখে তাকালো। ভেতরে রাগ, তবুও চোখের দৃষ্টি শান্ত করে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি তোমার কোন ক্লাসমেটের পেছনে ঘুরছি প্লিজ বলো। আই থিঙ্ক তুমি সবসময় আমার বিষয়ে নেগেটিভ কিছু ভাবছো। তোমার এই ভুল ভাঙা উচিত, ভয় পেও না। আম সরি, আমি রিয়াক্ট করে ফেলেছি, বাট বলো তোমার কোন ক্লাসের কোন মেয়েটার পেছনে আমি ঘুরেছি। রজনী চুপ করে রইল। প্রান্তিক আবারও শান্ত মেজাজে বলল, কি ভাবছো আমি তুই তোকারে করেছি, রিয়াক্ট দেখিয়েছি বলে রাগ করছো? আমি বকবো, আমি রাগ করবো, আমি শাসন করবো, আবার আমি তোমায় ভালোবাসবো, পৃথিবীর সেরা ভালোবাসাটাই দিব, কিন্তু ছেড়ে যাব না, মাইন্ডেড। এবার বলো কোন ক্লাসমেটের পেছনে ঘুরছি? অদ্রিতা। অদ্রিতা? হু ইজ অদ্রিতা? ক্লাসমেটের নাম, যার পেছনে ঘুরছেন। এই নামে তো আমি কোনো মেয়েকেই চিনি না। তোমাকে কে বলেছে আমি তার পিছনে ঘুরেছি? ওরাই বলা বলি করছিল। প্রান্তিকের খেয়াল হলো সে যে দোকান থেকে সিগারেট কেনে, দোকানের ওপরের তলায় দুইটা মেয়ে তাকে দেখে ফিসফিস করে। গতকালই সে শুনেছে এই আদ্রিতা নাম। একটা মেয়ে বলছিল, আদ্রিতা তোর হিরো এসেছে। বাই এনি চান্স এই মেয়েই রজনীর ক্লাসমেট নয় তো? প্রান্তিক আগে অনেক মেয়ের সাথেই টাইম স্পেন্ড করেছে, সে নিজে কারো কাছে যায়নি। কেউ এলেই কিছুদিন কথা বলেছে, মন টানেনি, বাদ দিয়েছে। রজনীকে দেখার পর কোনো মেয়ে তাকে ফোন দিলেই অপরাধবোধ কাজ করে, ভয় করে যদি রজনী জেনে যায়। অজানা ভয়ে প্রান্তিকের বুক কাঁপে। রজনী তাকে ভুল বুঝবে, এই ভয়টাই প্রান্তিকের জীবনে প্রথম পাওয়া কোনো ভয়। প্রান্তিক রজনীর ধারে উঠল, হাত ধরে টেনে ওঠাতে বাইরে নিয়ে যেতে যেতে বলল, চলো আদ্রিতার বাড়ি চলো। আমার বউয়ের কাছে আমাকে খারাপ বানিয়ে সংসারে আগুন লাগানো, আদ্রিতার জীবনে আগুন লাগাই দেবো আজ। আজকের পর যে মেয়ে আমার নাম মুখে উচ্চারণ করবে সেই মেয়ের খবর আছে। প্রান্তিক থমথমে মুডে রজনীর হাত ধরে টানতে টানতে রুম থেকে বের হলো। এতক্ষণ প্রিয়তা বাইরে অপেক্ষা করছিল। প্রান্তিককে ওইভাবে বের হতে দেখে চোখ কপালে উঠল। দৌড়ে প্রান্তিকের কাছে এসে বলল, ভাইয়া কি হয়েছে? ওর হাত ধরে এভাবে টানতে টানতে কোথায় নিচ্ছ? প্রান্তিক কোনো কথার উত্তর দিল না, সোজা হাঁটছে। ভাইয়া ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমার কাছে ওকে পাঠিয়েছিলাম, ওর কোনো দোষ নেই, প্লিজ ওর হাত ছেড়ে দাও, ও ভয় পেয়ে মরে যাবে। প্রান্তিক প্রিয়তার কোনো কথার উত্তর না দিয়ে রজনীকে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল। বাইরে গিয়ে বাইক স্টার্ট দিয়ে রজনীর দিকে তাকিয়ে বলল, ওঠো। রজনী ভয়ে কাঁপতে কাঁপতে বাইকের পেছনে উঠল। প্রান্তিক বাইক ছাড়তেই রজনী পড়ে যেতে গেল, সাথে সাথে বাইক থামিয়ে দিল। পেছনে তাকিয়ে বলল, এভাবে কাঁপাকাঁপি করলে পড়ে যাবে কিন্তু। এই বয়সে বউ হারিয়ে দেবদাস আর কোনো ইচ্ছা নাই আমার। শক্ত করে জড়িয়ে ধরে বসো। বাইকের পেছনে বসে কাঁপছো কেন? তোমাকেও তো এসব চালানো শিখতে হবে। দুজন একই সাথে গভীর ট্যুর দিব। রজনী প্রান্তিকের ঘাড়ের ওপর হাত রাখল। প্রান্তিক বলল, কোমর জড়িয়ে বসো, আমি এবার জোরে ছাড়বো বাইক। রজনী প্রান্তিকের কোমর জড়িয়ে ধরে বসল। প্রান্তিক বেশ স্পিডের সাথে বাইক ছাড়ল। প্রিয়তা দুশ্চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। দৌড়ে আঞ্জুমান বেগমের কাছে হাঁপাতে হাঁপাতে বলল, আম্মু, ভাই আমার বান্ধবীকে নিয়ে কোথায় গেল? কোথায় গেলে মানে? হ্যাঁ, হাত ধরে টানতে টানতে বাইকে উঠিয়ে কোথায় যেন নিয়ে গেল। তোমার ভাইয়া তো এ ধরনের ছেলে নয় যে নিজের বাড়িতে কোনো মেয়ে আসলে তার হাত ধরে টেনে নিয়ে যাবে। সত্যি করে বলো তো, কি গোলমাল পাকিয়েছো? জানো না তোমার ভাইয়ের রাগ হলে মাথায় ঠিক থাকে না? কি করেছো তোমরা? আজ এমন একটা খুশির দিনে এসব না করলে হতো না? আমি আসলে রজনীকে বলেছিলাম ভাইয়াকে 1 প্যাকেট সিগারেট দিতে,
ও দিতে চাইনি, আমি জোর করেছিলাম। তুমি তুমি এই কাজটা কেন করতে গেলে? তোমার ভাইয়ের মনে হয় এই কাজ পছন্দ হয়নি। ভেবেছিলাম রজনীর চেহারা দেখলে ভাইয়া যদি মেয়েকে ভুলে রজনীকে বিয়ে করতে চাই, তাই। তোমার ভাইকে তুমি চেনো না? সে একবার যখন বলেছে সে মেয়েকে বিয়ে করবে, তুমি যতই সুন্দরী মেয়ে এনে দাও না কেন তার মনে লাগবে না। সারস দেশ ঘুরে বেড়ায় তোমার ভাই, কম সুন্দরী মেয়েও দেখেনি জীবনে। তাই তোমার রজনীকে ভাইয়ের সামনে নিয়ে দেখাতে হবে। আম্মু এখন কি হবে তাই বলো, ভাইয়া ওকে কোথায় নিয়ে গেল? এই মেয়েটার জন্যই অশান্তির শেষ নেই। আঞ্জুমান শ্রাবণকে ফোন করলো। শ্রাবণ ফোন পেয়ে সাইড থেকে আঞ্জুমানের কাছে এলো। প্রিয়তা অস্থিরতায় হাত কামড়াচ্ছে। প্রিয়তাকে বিচলিত দেখে শ্রাবণ জিজ্ঞেস করলো, আন্টি কি হয়েছে? প্রিয়তার বান্ধবীকে নিয়ে প্রান্তিক কোথায় গেল দেখো তো। রজনী। নামটা শ্রাবণের কানে যেতেই শ্রাবণ অবাক হয়ে বলল, কি বললো রজনী? হ্যাঁ। আরে ভাই যে মেয়েকে পছন্দ করে তার নামও রজনী। হ্যাঁ তাই তো, রজনীই তো নাম মেয়েটার, আমাদের গ্রামেই বাড়ি। প্রিয়তা বেশ অবাক হলো। অবাক হয়ে বলল, ওর বাড়িও তো আমাদের গ্রামেই। তাহলে কি তোমার বান্ধবী তোমার ভাবি হচ্ছে? প্রিয়তার মাথায় কিছুই ঢুকছে না। এমন হলে সে খুশিতে পাগল হয়ে যাবে। প্রিয়তার মন পজিটিভ সিগন্যাল দিচ্ছে। এখনও সেই শিওর না তার ভাই ফিরবে, সেই অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছে। প্রান্তিক যে দোকান থেকে সিগারেট কেনে সেই দোকানের সামনে গিয়ে বাইক থামালো। দোকানদার প্রান্তিককে খুব ভালো করে চেনে। প্রান্তিক বাইক থামিয়ে রজনীকে নিয়ে ওপরে গেল। দোতলায় গিয়ে কলিং বেল চাপতেই একজন দরজা খুলল। প্রান্তিককে দেখে বলল, এটা কি আদ্রিতার বাসা? বলুন প্রান্তিক দেখা করতে এসেছে। আমার নাম বলুন, ওকে ঠিকই চিনবে। মহিলাটি ভেতরে গিয়ে আদ্রিতাকে বলল। আদ্রিতা খুশিতে লাফিয়ে উঠে দরজায় আসলো। আদ্রিতার পরনে গেঞ্জি, বুকে ওড়না নেই, পরনে 3 কোয়ার্টার। প্রান্তিক একবার তাকিয়ে আর তাকালো না। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সাথে রজনীকে দেখে বেশ অবাক হলো। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, এই সে মেয়ে তাই তো? প্রান্তিক আদ্রিতার দিকে তাকিয়ে বলল, এই এদিকে এসো। তুমি কি বলেছো আমার নামে? আমাকে চেনো তুমি? না মানে আমি তোমার পিছনে ঘুরেছি কবে থেকে? না। তাহলে কলেজ গিয়ে এসব কেন বলছো? আমার বউ তোমার জন্য আমাকে চরিত্রহীন ভাবছে। ও আপনার বউ? হ্যাঁ আমার বউ। এখন তুমি বলো আমার নামে কেন গুজব ছড়াইছো? এক চটকা না দিব না, হ্যাঁ একদম থাপ্পড়টা বয়রা বানায় ফেলবো। উঠে দাঁড়িয়ে আমাকে আর চিনবা না, 3rd ক্লাস মেয়ে কোথাকার। প্রান্তিকের চেঁচামেচিতে ভেতরে থেকে আদ্রিতার মা বাবা বেরিয়ে এলো। এইভাবে একটা ছেলেকে তাদের মেয়ের সাথে চেঁচামেচি করতে দেখে বলল, আমি মিথ্যা বলেছি রজনী, মজা করেছিলাম। আর কোনোদিন যদি আমার নাম মুখে উচ্চারণ করো সেই দিন আর মুখ দিয়ে কথা বলার মতো অবস্থা আমি রাখবো না। আমি নিচ থেকে সিগারেট কিনে তোমাকে দেখি না। আদ্রিতার মা বাবা প্রান্তিকের ভাব খারাপ দেখে ক্ষমা চেয়ে আদ্রিতাকে গালি দিতে শুরু করলো। প্রান্তিক যাওয়ার সময় বলল, আর পোশাকের দিকে খেয়াল দিয়ে না আপনার মেয়ের। নিচে নামার সময় রজনী বলল, পোশাকে খেয়াল দিতে বলেন কেন? দেখলে না কি পোশাক পরা? আপনি তাকালেন কেন? না তাকালেই তো পারতেন। রজনীর কথায় কেমন জেলাসি। প্রান্তিক বাঁকা হেসে বলল, মেয়েরা ভালোবাসুক না বাসুক, তার পেছনে ঘোরা ছেলে অন্য মেয়ের পেছনে ঘুরুক এটা চায় না। নিজে প্রেম করবে না অথচ চাইতে থাকবে ছেলেটা চিরকুমার থেকে তার পেছনে ঘুরতে থাকুক। কি চিজ আসলে এরা, বুঝি না। আমায় চিজ বললেন? হ্যাঁ বললাম, ভয়ঙ্কর চিজ তুমি। আমাকে চোখের ইশারায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ। একবার চোখ দিয়ে তাকাও আর আমার সারে সর্বনাশ ঘটে যায়। রজনীর একটু ভয় কমেছে, একটু স্বাভাবিক হয়েছে। প্রান্তিক নিচে দোকানে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি একটু ধোয়া ফুকে নেই, তুমি দাঁড়াও 2 মিনিট। স্মোকের নাম শুনে রজনীর দৃষ্টিতে রাগ ফুটে উঠল। প্রান্তিক দোকান থেকে সিগারেট আর লাইটার নিয়ে সিগারেট ধরালো।
জোরে জোরে কয়েক টান দিল। নাক দিয়ে ধোয়া ছেড়ে দ্রুত সিগারেট শেষ করলো। দোকানদার বলল, ভাই স্মোক করেছেন, ভাবি রাগ করবে না? শুনে দেখো তোমার ভাবির কাছে। দোকানদার একটা বড় পলিথিনে কিছু খাবার নিয়ে বেরিয়ে এসে রজনীর হাতে দিয়ে বলল, ভাবি, ভাই কিন্তু অতিরিক্ত সিগারেট খায়, আপনি নিষেধ করুন। রজনী দোকানদারের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আপনি সিগারেট বিক্রি করেন কেন? না করলে তো আর কিনতে পারে না। ভাবি না বেচলে খাবো কি? যারা সিগারেট খায় ওদের মাথা খাবেন। ভাই, ভাবির কিন্তু রাগ হচ্ছে আমার উপর, আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন। তোমার ভাবিকে বলো আমাকে বলতে। ভাবি, ভাইকে বলুন, আপনি বললে আর খাবে না। তাহলে জীবনেও বলবো না। তোমার ভাবি যত রেগে যাচ্ছে আমি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। কি মুশকিল, তোমার ভাবির ভয় পেলেও প্রেমে পড়ছি। প্রেম তো দেখছি যে কোনো কিছু থেকে আসতে পারে। বলেই প্রান্তিক চুলে আঙুল চালালো। প্রান্তিক রজনীকে বাইকে উঠিয়ে আবার বাসার দিকে রওনা হলো। বাইকের এক হাত ছেড়ে দিয়ে বারবার নিজের চুল ঠিক করছে আর আয়নায় নিজেকে দেখছে। প্রতিটি মানুষই চায় নিজের ভালোবাসার মানুষের কাছে নিজেকে সুন্দর দেখাক। প্রান্তিকের নজর সারাক্ষণ বাইকের আয়নার দিকে। রজনীর ভয় করছে, এমনি বাইকে উঠতে তার ভয় করে, তার উপর প্রান্তিক এক হাতে বাইক চালাচ্ছে। রজনী এবার চিন্তিত হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান আগে। প্রান্তিক বাইক স্লো করে বলল, কি সমস্যা? যেখানে আপনি আছেন সেখানে সমস্যার অভাব থাকে কি করে? যেখানে প্রান্তিক চৌধুরী থাকে সমস্ত সমস্যা বিদায় নেয় সুইট হার্ট। বলো কি সমস্যা খুঁজে পেলে? আমি নামবো। আপনি যেভাবে এক হাতে বাইক চালাচ্ছেন এক্ষুনি পড়ে মরে যাব। প্রান্তিক হো হো করে হেসে উঠে বলল, আমার বাইক থেকে তুমি পড়ে যাবে সেটা কল্পনা করো অবাস্তব। আপনি কি মহাপুরুষ যে বাইক থেকে কেউ পড়বে না বা মরবে না? আমার বাইক থেকে পড়ে যদি তুমি মরে যাও, বিশ্ব আরেক মহাপুরুষকে দেখবে, সেও সাথে মারা যাবে। তারপর পরকালে গিয়ে আবার তোমাকে জ্বালানোর জন্য আল্লাহর কাছে পারমিশন চাইব। তখন আমাকে জ্বালানোর কথা মাথায়ও আসবে না। কিভাবে নিজের কুকীর্তির হিসাব দিবেন আপনি তাই ভাবুন। কুকীর্তি? হ্যাঁ, দুনিয়ার মেয়েদের নিয়ে যা করে বেরিয়েছেন সেসব কুকীর্তি তো। কই, আমি তো কাউকে কিছু করিনি। তবে মেয়েরা চেয়েছে কিছু একটা করে আমাকে তাদের করে নিতে, এটা অবশ্য ঠিক। এই সব দোষ মেয়েদের দিচ্ছেন আর আপনি সাধু। তুমি আরো আগে এলেই সাধুই থেকে যেতাম। কি করব, সুন্দরী মেয়েরা চা কফি খাওয়ার অফার দেয়, না গেলে অন্যায় হয় তাই যেতাম। বাট ওই চা আর কফির বিলই দিয়েছে, আর কিছু না। তারা কি আমার চেয়েও সুন্দরী নাকি? তোমার মতো সুন্দরী কি আর এই দুনিয়ায় আছে? থাকলে নিশ্চয়ই তার পিছনে ঘুরতেন। ছেলেরা এমনই হয়, সুন্দর মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। এই জন্যই তো আমি আপনাকে বিয়ে করব না। সুন্দরের ওইভাবে আলাদা ব্যাখ্যা করা যায় না। দেখার সৌন্দর্য আর বোঝার সৌন্দর্য অনেক আলাদা। তুমি মনে গেঁথে গেছো, তোমার পর দ্বিতীয় কোনো নারীর মোহ আমাকে আটকাতে পারবে না। আগেরগুলো মোহ যদি কাটাতেই পেরেছেন আমাকেও পারবেন। আমি ওদের মোহ ছিলাম, ওরা আমার মোহ ছিল না। বাট আমার কেন জানি মনে হচ্ছে ওই সব মেয়েদের প্রতি তুমি খুব জেলাস। আমি কেন জেলাস হতে যাব? তোমার হবু জামাইয়ের সাথে চা কফি খেয়েছে সেই দুঃখে। আমার জামাই যদি সত্যি এসব করে থাকে সারা জীবনের জন্য চা খাওয়া বন্ধ করে দিব। ইয়া হাবিবি, চায়ের রিজিক কি তুলে নিলে? মেয়ে মানুষদের ভুলেও কিছু বলতে নেই, খোটা শুনতে শুনতে জীবন শেষ। এরই মাঝে প্রান্তিক বাইক থামালো। সামনেই সুন্দর একটা শাড়ির দোকান। প্রান্তিক বাইক থামিয়ে রজনীকে বলল, নামো। কেন? এই মেয়ে, তুমি এত প্রশ্ন করো কেন? তুমি কি জানো তুমি ছাড়া আমি আর কারো কোনো প্রশ্নের উত্তর দেই না? আমার প্রশ্নের উত্তর না দিলেও তো পারেন। বোকা রজনীগন্ধা, তার সম্ভব না। প্রান্তিক আর রজনী দুজনে শপিং মলে প্রবেশ করলো। প্রান্তিককে মলের সবাই চেনে, যে দেখছে সে সালাম দিচ্ছে। রজনীর মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটি শপিং মলে প্রবেশ করেছে। শপিং মলটা খুব সুন্দর। রজনী চারিদিকে চেয়ে চেয়ে দেখছে। প্রান্তিক খানিকটা এগিয়ে গিয়েছে, পকেট থেকে কার্ড বের করে বুথে দিয়ে টাকা বের করলো। রজনীর বয়স কম, এই বিষয়ে খুব একটা ধারণা নেই। মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটা মেশিনের মাঝে একটা কার্ড দিলেই টাকা আসে,
যে কোনো কার্ড দিলেই কি টাকা আসবে? এরই মাঝে বাইরের একটি ছেলে শপিং মলে প্রবেশ করলো। ছেলেটি দেখেই বুঝলো রজনী গ্রামের সহজ সরল মেয়ে। রজনীর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে শোনো। রজনী চোখ তুলে তাকালো। ছেলেটি সাথে সাথে চোখ টিপ মেরে দিল। রজনীর একটু ভালো লাগলো না বিষয়টা। এই মুহূর্তে নিজেকে সেভ করার মতো কাউকে দেখছে না। ছেলেটা চোখে মুখে দিয়ে আজে বাজে টোন করেই যাচ্ছে। এরই মাঝে রজনীর নজর গেল প্রান্তিকের দিকে। কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তে তার আপনজন বলতে এখানে প্রান্তিকই আছে। প্রান্তিকই পারবে তাকে বাঁচাতে। রজনী গুটি গুটি পায়ে প্রান্তিকের দিকে এগিয়ে গেল। প্রান্তিকের পেছনে গিয়ে একদম পিঠ ঘেঁষে দাঁড়ালো। রজনীর মুখ প্রান্তিকের পিঠে গিয়ে বিঁধেছে। কি অদ্ভুত এক শিহরণ! রজনীর স্পর্শ যেন ভয়ঙ্কর। প্রান্তিকের হৃদয়ে ভয়ঙ্কর এক তোলপাড় সৃষ্টি হলো। ছেলেটা রজনীর পাশে এসে বলল, কি অন্য পুরুষের পেছনে গিয়ে দাঁড়াচ্ছ কেন? আমি থাকতে অন্য পুরুষ কেন? চলো শপিং করে দিব, বিনিময়ে আমি যা চাইবো তাই দিলেই হবে। রজনী মলিন চোখ মুখে প্রান্তিকের দিকে তাকাচ্ছে। তার মানে দেখুন, ওই ছেলেগুলো আমাকে খারাপ কথা বলছে, খারাপ মেয়ে ভাবছে। আপনি কিছু বলুন না। প্রান্তিক রজনীর চোখের ভাষা বুঝে গিয়েছে একবার তাকাতেই। আর ছেলেটাকেও অনেক আগেই নোটিস করেছে। শুধু দেখছিল রজনী ভরসা করে তার কাছে আসে কিনা। এই যাত্রায় প্রান্তিকের উদ্দেশ্য সাকসেস। রজনী তাকে ভরসা করেছে। প্রান্তিক টাকাগুলো পকেটে ঢুকিয়ে রজনীর দিকে তাকিয়ে বলল, কি ম্যাডাম, কোনো সমস্যা? রজনীর চোখ দুটো ছোট্ট হয়ে এলো প্রান্তিকের এমন আচরণে। সে কি বুঝতে পারছে না পাশের ছেলেগুলো বিরক্ত করছে? প্রান্তিক এবার ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি ভাই, মনোমালিন্য করছে নাকি? শপিং করে দেন, মন মতো সব ঠিক হয়ে যাবে। ছেলেটা এবার নিশ্চিত হলো। যাক, মেয়েটাকে তার বউ ভাবছে। এই সুযোগে এত সুন্দর মেয়ে ভোগ করা যাবে। ছেলেটা বলল, হ্যাঁ ভাই, দিতেই তো চাইছি, নিচ্ছে না। মেয়েরা একটু নানা করে শপিং একবার করে দেন, ঠিকই পিছ পিছ চলে আসবে। সব জায়গায় কিপটামি করলে হয় না ভাই। টাকা নাই পকেটে? আরে কি বলেন, টাকা নেই? কি নিবে নিক। আসুন, আমি আপনাদের হেল্প করছি। প্রান্তিক রজনীকে বলল, আসুন, আমরা দোতলায় দামি দোকানে যাই। রজনী প্রান্তিকের আচরণে বেশ ক্ষুব্ধ হলো। নিজেও বাজে, একটা বাজে ছেলের হাতে তাকে তুলে দিচ্ছে। রজনীর চোখ মুখ ছুটে যাচ্ছে রাগে। এক্ষুনি বিশ্রী গালি দিতে ইচ্ছা করছে, কিন্তু এখানে সে অসহায়। ছেলেটার চোখ মুখ দেখে স্পষ্ট চরিত্রহীন কোনো ছেলে। খুব বাজেভাবে তাকাচ্ছে রজনীর দিকে। ছেলেটা রজনীর হাত ধরতে গেলেই প্রান্তিক ছেলেটাকে সামনে পা বাড়িয়ে দিতেই হুমড়ি খেয়ে মানুষের মাঝে পড়ল। মলভর্তি মানুষ হো হো করে হেসে উঠল। দেখে রজনীও হেসে দিল। ছেলেটি আবারও উঠে দাঁড়ালো। সবথেকে দামি দোকানে গিয়ে প্রান্তিক অনেকগুলো ড্রেস বের করলো। কিনতে কিনতে 1,20,000 টাকা ছাড়িয়ে গেল। ওইদিকে ছেলেটির পকেটে এত টাকা নেই। ছেলেটি বলেছে, ভাইয়া, একদিনে এত কেনার কী দরকার, অন্য দিন কিনবো, আজ তো এত টাকা আনিনি। প্রান্তিক ছেলেটার দিকে তাকিয়ে বলল, মায়া মানুষকে একটা পোশাক দেওয়া বিছনায় নেওয়ার অভ্যাস অনেক আগে থেকেই, তাই না? পকেটে নাই 2 টাকা, আইসো ফুটানি দিতে। ওই মেয়েকে 2 টাকার মায়া। এখান থেকে 5 লাখ টাকা শপিং করুম, তারপর দোকানের টাকা শোধ করতে না পারায় তোর বাপ আসবে এখানে। পুলিশের কেস হবে মেয়েদের হয়রানির জন্য। তোরে শিক্ষা দেবে এই জন্মের মতো, যেন মায়া মানুষ দেখলে বিছনার কথা না ভাবাস। প্রান্তিক রজনীর হাত চেপে ধরে বলল, ওকে জানোস, ও হইতেছে প্রান্তিক চৌধুরীর বউ। এরকম একটা শপিং মল কিনা দেওয়ার ক্ষমতা আছে, আর তুই আমার বউরে শপিং করে দিয়ে বাজে কথা কস। রক্ত যেমন টকবক করতেছে, তোর এই মলেরই ফ্লোরের নিচে পুইতা ফেলবো একদম। বলেই দোতলা থেকে লাথি মারল প্রান্তিক ছেলেটাকে। সিঁড়িতে মাথা কেটে নিচে গড়িয়ে পড়তেই কয়েকজন ছেলেটাকে ধরে ফেলল। ধরে বলল, আমি রজনীগন্ধার জন্য মামলা খেতে রাজি আছি, তবু রজনীগন্ধাকে কেউ কুদৃষ্টিতে তাকালে আমি সহ্য করব না। এই ছেলে যে 5 লাখ টাকার বিল করাইছে, এর থেকেই নেবেন। বলে রজনীর হাত ধরে টানতে টানতে নিচে নেমে এলো প্রান্তিক। রজনী প্রান্তিকের হাত ঝাড়ি মেরে বলল, ছেলেটিকে এইভাবে বিপদে ফেলে এলেন কেন? তুমি জানো না, আমার বউয়ের দিকে খারাপ নজর দিছে। 2 একটা মাইর দিয়ে ছেড়ে দিতেন, এটা বেশি হলো না?
শুয়োরের বাচ্চার চোখ দুটা তুইলা ফেলি না, ওর ভাগ্য ভালো। 2 দিন পর আমার বিয়ে, তাই চাইছি না যে আপাতত কিছুদিন জেল খাটতে। অত টাকা ড্রেস আনলে কে পরবে? আমি কিন্তু পরবো না। তুমি ভাবলে কিভাবে অন্য টাকার পোশাক তোমাকে পরতে দিব? এগুলো সব পথের গরিব মানুষদের দান করে যাব। আপনি কি? হ্যাঁ, তোমার প্রেমে ফিদা, জাস্ট, আর কিচ্ছু না। প্রান্তিক রজনীকে নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়ির গেটে বসে আছে প্রিয়তা, আঞ্জুমান, মাহবুব, শ্রাবণ, অন্তু। প্রান্তিককে ফিরতে দেখেই সবাই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। বাইক স্ট্যান্ড করতেই রজনী বাইক থেকে নামলো। রজনীকে দেখে শ্রাবণ আর অন্তু দুজনেই হেসে দিল। শ্রাবণ এগিয়ে গিয়ে বলল, ভাই আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। রজনী দুজনের দিকেই রাগি চোখে তাকালো। অঞ্জুমান, মাহবুব, প্রিয়তা সবাই অবাক। প্রান্তিক শ্রাবণকে ইশারা করে দিয়ে বোঝালো বাড়ির সবাইকে বলতে। বলেই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। মুখে বিশ্বজয়ের হাসি, চোখ মুখে লজ্জার আভা প্রান্তিকের। শ্রাবণ বলল, আন্টি এই সেই মেয়ে ভাই যার জন্য পাগল হয়ে গিয়েছে। মাহবুব আর আঞ্জুমান বেশ অবাক হলো। এই সেই মেয়ে? এই সেই সৈয়দ মনসুর আলীর মেয়ে? মেয়ে তো দেখতে সত্যি মাশাআল্লাহ। প্রিয়তা লাফিয়ে উঠে বলল, এই সেই মেয়ে যাকে ভাইয়ার জন্য দেখেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড যাকে আমি বানাতে চেয়েছিলাম। উফ, আমার দোয়া এভাবে কবুল হলো কিভাবে? রজনীর ভীষণ লজ্জা করছে। সবাই তার দিকে কি বিশ্রীভাবে তাকাচ্ছে। এত লজ্জা সে আগে পায়নি। মাহবুব বলল, ছেলের বউকে কিছু দিয়ে বরণ করব না? আঞ্জুমান সাথে সাথেই নিজের গলার বড় হার খুলল রজনীকে পরানোর জন্য, কিন্তু রজনী বাধা দিয়ে বলল, প্লিজ আন্টি, কিছু করলে আমার মা বাবার অনুমতি নিয়েই করবেন। আমি এটা নিতে পারবো না। বেয়াদবি মাফ করবেন আন্টি। আমি এখানে শুধুমাত্র প্রিয়তার বন্ধু হিসেবেই এসেছি। বুঝতে পারছি মা, তুমি একটুও চিন্তা করো না। এই বাড়িতে রিল্যাক্সে থাকতে পারো তুমি। এই তোরা কেউ রজনীকে আর ভাবি ডাকিস না তো, তাহলে ওর আনইজি লাগবে। প্রিয়তা, তোমার একটা সুন্দরী ভাবি শ্রাবণের জন্য দেখো। প্রিয়তা রাগী চোখে তাকালো অন্তুর দিকে। অন্তু বলল, আমাকে কি চোখ দিয়ে গিলে খেতে চাও তুমি? তুমি চাও না আমি মিঙ্গেল হই? প্রান্তিক ভাইয়ের জন্য তো এমনিতে মেয়েরা ফিদা, আমাদের জন্য তুমি একটু ব্যবস্থা করো। অন্তু ভাই, আপনার জন্য ব্যবস্থা করতে পারি, কিন্তু শ্রাবণের জন্য না, বুঝলেন? ভুল করছো তুমি, মামা তো বোন, ভুল করছো, একদিন বুঝবা। কিসের ভুল আর কি বুঝবো? আপনার সাথে কথা আছে আমার অন্তু ভাই। এসব আজে বাজে কথা বললে আমার মাথা ঘোরাচ্ছেন আপনি। কি কথা বলো? শ্রাবণের রাগে সমস্ত শরীর টকবক করছে। অন্তু কি একটু বেশি কথা বলছে না প্রিয়তার সাথে? এদিকে প্রিয়তা খুশিতে প্রায় পাগল। রজনীকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে নাচ গান শুরু করলো। হ্যাঁ, তো আনন্দ প্রিয়তার আগে কখনো হয়নি। রজনীকে ধরে ধরে গান গাইছে আর নাচছে। প্রিয়তা বলল, আমার জন্মদিনের বেস্ট গিফট আজ পেয়ে গেছি আমি রজনী। রজনীর কোনো হেলদোল নেই। সে প্রান্তিককে বুঝে উঠতে পারছে না। এত মেয়ের সাথে সম্পর্ক, অথচ তার জন্য সব মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে দুবার ভাবছে না। উদ্দেশ্য কী প্রান্তিকের? রজনীকে থম মেরে থাকতে দেখে প্রিয়তা বলল, তুই এত অখুশি কেন রে রজনী? আমার ভাইয়ের বউ হবিতা খুশি না? তুই যদি একাধিক নারীতে আসক্ত মারামারি করা কোনো ছেলের প্রপোজাল পাস, খুশি হবি? প্রিয়তা রজনীকে খাটের ওপর বুঝিয়ে বলল, ভাইয়া একাধিক নারীতে আসক্ত নয় পাগলি। ড্যাশিং দেখতে ছিল তো, লাইফে কেউ ছিল না। এই মেয়ে সেই মেয়ে এসে গায়ে পড়লো। ভাইয়া 2-4 দিন কথাও বললো এই যা, আর মারামারি কারণ ছাড়া করে না, ট্রাস্ট মি। ভাইয়া যখন একবার বলেছে তোকে বিয়ে করবে, দেখিস তোকে জীবন দিয়ে ভালোবাসবে, তোর কল্পনারও বাহিরে। মানুষকে এত বিশ্বাস করা ঠিক না প্রিয়তা। শ্রাবণকে দেখ, ওর ভালোবাসায় ঘাটতি আছে, ও তো মারামারি করে। ওভার কনফিডেন্স সামটাইমস কিল আস প্রিয়তা। এখন চল, রেডি হতে হবে। শ্রাবণ একটা লাল শাড়ি প্রিয়তাকে দিয়ে প্রিয়তার রুমে পাঠিয়ে দিল। প্রিয়তার রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণের সাথে কথা বলতে। হঠাৎ রজনীর মনে হলো কেউ একজন উকি দিয়ে তার কাপড় চেঞ্জ করা দেখছে। রজনী দেখছে দুজোড়া কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। রজনী দ্রুত গায়ে কাপড়টা জড়িয়ে নিয়ে চিৎকার দিল। সেই চিৎকার প্রিয়তা, শ্রাবণ, অন্তু, অঞ্জুমান, মাহবুব, প্রান্তিক সবাই এগিয়ে গেল। প্রিয়তা বলল, কি হয়েছে? কেউ একজন ছিল যে আমায় দেখছিল।
কথাটা প্রান্তিকের কানে যেতেই প্রান্তিকের শরীর দাও দাও করে উঠল। কেউ তার রজনীগন্ধার শরীর দেখেছিল? প্রান্তিক ওয়ালের সাথে জোরে নিজের পা লাথি মেরে বলল, হু ইজ দ্য বাস্টার্ড? কে ছিল আমার রজনীগন্ধার দিকে তাকিয়েছিল? কসম আমি জিন্দা পইতা ফালাম ওরা এক্ষুনি। আমার রজনীগন্ধার দিকে এমনি তাকায়, নিজে ভয় যদি সুন্দর ফুল নষ্ট হয়ে যায়। কোন বাস্টার্ড ছিল এখানে? আমি আজই আর দুনিয়া দেখার শেষ দিন করে দিব। মা, তোমার ভুল হতে পারে মনের ভ্রম। না, আমি নিজে দেখেছি। শ্রাবণ নিচে তাকিয়ে দেখলো সিগারেটের ছাই। শ্রাবণ নিচু হয়ে বলল, ভাই কেউ ছিল এখানে? সিগারেটের ছাই। সিগারেট তো আমি খাই, সিগারেটের ছাই কিভাবে আসবে? তাহলে কি ভাই ডেকোরেশনের কেউ? কুত্তার বাচ্চা সবগুলোরে ডাক। চোখ মুখ অগ্নিশিখার ন্যায় জ্বলছে প্রান্তিকের। এক্ষুনি পৃথিবীর সব লণ্ডভণ্ড করে ফেলবে। সে কল্পনাই করতে পারে না রজনীর দিকে কেউ কুদৃষ্টি দিক। ডেকোরেশনের ছেলেগুলা এক এক করে আসলো। প্রান্তিক কোনো কথাবার্তা না বলেই ডেকোরেশনের ছেলেগুলোকে প্রচুর মারধর করলো। ছেলেগুলা বুঝতেও পারলো না কেন মারলো। মাহবুব, শ্রাবণ, অন্তু না আটকালে ওদের সবারই জীবন শেষ হয়ে যেত। প্রান্তিক আঙুল তুলে বলল, ও আমার বউ রজনী, ওকে নিয়ে পৃথিবীতে কয়েক যুগ বেঁচে থাকতে চাই, তাই খুন করলাম না। আমি চাই না আমার বউ কোনো খুনির সাথে সংসার করুক। কোনো শোরের বাচ্চারা যদি ওর দিকে তাকাইতে দেখি, পৃথিবী থেকে পুরুষ জাতি বিলুপ্ত করে দেবো। মাদার চোদের বাচ্চারা। প্রান্তিককে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। আমাদের বাড়িতে এত বড় জঘন্য ঘটনা কিভাবে ঘটলো? মনে হচ্ছে রজনীর কোথাও ভুল হচ্ছে। রজনীর চোখ ছলছল করছে। সে প্রান্তিকের দিকে সরল দৃষ্টিতে তাকালো। এর মানে আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা বলছি না। রজনীর চোখের দৃষ্টিতে প্রান্তিক এমনিই নিজেকে হারিয়ে ফেলে। তাতে আজকের দৃষ্টি ছিল তাকে বিশ্বাস করানোর মতো। প্রান্তিক একেবারেই ছারখার হয়ে গেল এই দৃষ্টিতে। প্রিয়তা রজনীকে নিয়ে নিজের রুমে গেল। রজনীর বুক ধড়ফড় করছে। সে এটা কোথায় এসে পৌঁছালো? এক্ষুনি বাড়ি যেতে পারলে শান্তি পেত। এই বাড়িটা যে বেশ ভয়ঙ্কর রজনী বুঝতে পারল। প্রিয়তা জন্মদিনের ড্রেস পরল। রজনী লাল টুকটুকে একটা শাড়ি পরল। শাড়িটা প্রান্তিকই এনে দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও পরল। রজনীর থেকে কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না। ডাইনিংয়ে মোটামুটি 10-12 জনের আয়োজন। প্রিয়তার পাশেই দাঁড়িয়ে আছে প্রান্তিক, রজনী, শ্রাবণ, অন্তুসহ প্রান্তিকের কয়েকজন বন্ধু। মোট মিলে 20-25 জন মানুষ হয়ে গেল আস্তে আস্তে। প্রান্তিকের পরনে সাদা শার্ট, কালো জিন্স, চোখে সানগ্লাস। সুদর্শন এক যুবক, যাকে দেখে প্রান্তিকের এক বন্ধুর বোন বারবার প্রান্তিকের পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। কোনো এক সময় প্রান্তিকের সাথে ভালো কথা হতো তার, কিন্তু প্রান্তিক সেদিকে খেয়াল দিচ্ছে না। কেক কাটা পর্ব শেষ। অন্তু আর শ্রাবণ বলা বলি করছে, আচ্ছা সিগারেট তো ভাই খায়, তাহলে কি কোনোভাবে ভাই ভাবিকে দেখছিল? কথাটা রজনীর কানে যেতেই কেমন সন্দেহপ্রবণ হয়ে উঠল। তাই তো, সিগারেট তো প্রান্তিক ও খায়। ছি, ওর চরিত্র এত খারাপ। প্রিয়তার পরনে শ্রাবণের দেওয়া পোশাক। সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। প্রান্তিকের বন্ধুর বোন প্রান্তিকের গালে কেক মাখিয়ে দিল। সাথে সাথে প্রান্তিক ভয়ে রজনীর দিকে তাকালো। অন্য মেয়ে প্রান্তিকের সংস্পর্শে আসলেই প্রান্তিক ভয় পাচ্ছে। রজনী তাকে ভুল বুঝছে না তো? প্রান্তিকের সেই ভয় সত্য হলো। রজনী অদ্ভুতভাবে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক গালের কেক মুছতে মুছতে বলল, শালি, আমি কি তোর জামাই লাগি? হ্যাঁ, অন্যের জামাইয়ের গালে কেক মেখে ঢলাঢুলি। আমার কাছ থেকে 50 হাত দূরে সর। এখন যদি মুখ থেকে চামড়াও তুলে ফেলো, আমার বউয়ের এই গাল আর স্পর্শও করবে না। ভেবেছিলাম বউয়ের সামনে মুখ নিয়ে গিয়ে বলবো, সুইট হার্ট, তোমার পবিত্র হাতের একটা আলতো স্পর্শ তো আমার গালে। তার পিন্ডি চটকায় দিয়েছে এই শালির বাচ্চা। বউ নিয়ে চাঁদে জমি না কিনলে আমার সংসারে টিকবে না মনে হইতেছে। বিয়ের আগে এত উতলা, এত ভয় পাও বউকে? জাস্ট মাই ওয়াইফ, মাই লাইফ। তাই লাইফ বাঁচাতে ওয়াইফকে ভয় পেতেই হবে। এরই মাঝে কেউ একজন রজনীর পেটে হাতের আঙুল দিয়ে স্লাইড করছে। রজনীর পেটে কারো হাতের স্পর্শ পেতেই রজনী বারবার সেই হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। খুব বিশ্রী ছিল সেই হাতের স্পর্শ। খুব বাজেভাবে স্লাইড করে যাচ্ছে। পাশে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে প্রান্তিকও আছে। কিন্তু রজনী কাকে সন্দেহ করবে? এরই মাঝে প্রান্তিক এক টুকরো কেক রজনীর গালে স্পর্শ করতেই রজনীর কী হয়ে গেল বুঝতেও পারল না। নিজের কন্ট্রোল হারিয়ে থাপ্পড় মারল প্রান্তিকের গালে।
প্রান্তিক অবাক হয়ে দেখল রজনীকে। রজনীর চোখ ছুটে যাচ্ছে রাগে আর ঘৃণায়। এই ঘৃণা ভরা দৃষ্টি প্রান্তিক সহ্য করতে পারে না। উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে তাকালো। প্রান্তিক চৌধুরীর গায়ে কারো হাত মানে বিশাল একটা ব্যাপার। সবাই ফিসফিস করছে, প্রান্তিক কি এখন মেয়েটাকে আস্ত রাখবে? আর থাপড় মারারই বা কারণ কি? সবার ফিসফিস শুনে প্রান্তিক বলল, গাইস, সবাই জানতে চেয়েছিলেন আমি কবে বিয়ে করব আর কেমন ধরনের মেয়ে বিয়ে করব। ওকে ফাইন, টুডে ইজ দ্য ডে। আজ আমি পরিচয় করাচ্ছি। বলেই রজনীর দিকে তাকিয়ে দেখল এই সেই মেয়ে যাকে প্রান্তিক চৌধুরী পছন্দ করেছে। মেয়েটা যে নিঃসন্দেহে চরিত্রবান তাতে আর কোনো সন্দেহ নেই। গালে সামান্য স্পর্শ করতে মেয়েটা কেমন অন্য জগতে চলে গিয়েছে। পরপুরুষের স্পর্শ যে মেয়ের ভালো লাগে না সে মেয়ে নিশ্চয়ই আগে থেকে কোনো পুরুষের সাথে মেলামেশা করেনি। প্রান্তিক চৌধুরীর বিচক্ষণতার চোখ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। রজনীর চোখ ছলছল করছে, টুপ করে দুফোঁটা পানিও পড়ল। প্রান্তিকের মুখের দিকে তাকালো, মুখটা কেমন অসহায় দেখাচ্ছে। এতগুলো মানুষের মাঝে যাকে থাপ্পড় মারল সে কিনা থাপ্পড়ের বিনিময়ে কিছু না বলে এতগুলো মানুষের মাঝে তার সম্মান 1000 গুণ বাড়িয়ে দিল। এতগুলো অচেনা মানুষের মাঝে রজনীর নিজেকে অসহায় লাগছে। সে বেরিয়ে গেল ডাইনিং থেকে। সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ প্রিয়তাদের ঘর থেকে অদ্ভুত সুন্দর ফুলের সুবাস ছড়াচ্ছে। এত ফুলের সুবাস আসছে কোথা থেকে? রজনী এদিক এদিক ঘুরে ফিরে বাইরে তাকালো। বাইরে তাকিয়ে তার মন ফুরফুরা হয়ে গেল। এত সুন্দর ফুল বাগান আছে এ বাড়িতে। ডাইনিং থেকে সবাই চলে গেল। অনুষ্ঠান সংক্ষেপে শেষ করা হলো। প্রান্তিকের মন খারাপ। সামান্য কারণে যার তেজের মানুষ ভয় পায়, আজ তার মন খারাপ। অঞ্জুমান ডাকলো, দাঁড়াও প্রান্তিক। আমি জানি আম্মু কি বলবা, প্লিজ বলো না। আমার মন ভাল লাগছে না। তুমি যা বলবা তা শুনতে আমার সত্যি ভাল লাগছে না। কিন্তু তোমাকে শুনতে হবে। যা খুশি বলো আম্মু, ওর নামে খারাপ কিছু বলো না। তোমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে। যাকে ভালোবাসি তার নামে খারাপ কিছু কিভাবে শুনি বলো? আর আমাদের ভালোবাসা সেটা কি ভালোবাসা নয়? আমাদের ভালোবাসা তো তো তুমি। তোমার গায়ে একটা মেয়ে হাত তুলবে আর আমরা সহ্য করব? আম্মু, এটা আমার ভাবের ফল। সারা জীবন মেয়েদের তুচ্ছ করেছি। কেউ আমার জন্য হাউমাউ করে কাঁদলেও কোনো অনুভূতি আসেনি ভেতরে। এসব তারই শাস্তি। আসলে একটা ছেলেকে সাহায্য করতে 1000 ঘন্টা লাগে না, একটা মেয়ের প্রেমই যথেষ্ট। মাহবুব ছেলের দিকে তাকিয়ে বুঝল তার ছেলে রজনীর প্রতি গভীর প্রেম কেমন অন্য জগতে চলে গিয়েছে। এই মেয়ে ছাড়া তার ছেলেকে স্বাভাবিক করা যাবে না। না হলে মা বাবার সামনে কিভাবে প্রেম ভালোবাসার কথা গড়গড় করে বলে যাচ্ছে। তার কঠিন ছেলেটা কেমন বদলে গিয়েছে। মাহবুব অঞ্জুমানকে ইশারা দিল কিছু না বলার জন্য। প্রান্তিককে বলল, যাও বাবা, রুমে যাও, রেস্ট নাও। ডাইনিংয়ে শ্রাবণ, অন্তু, মাহবুব আর অঞ্জুমান বসে আছে। অঞ্জুমান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে এক্ষুনি তার বাড়িতে দিয়ে আসো। আমি সহ্য করতে পারছি না যে আমার ছেলের গায়ে হাত তুলেছে। আমি কোনোদিনই এমন অসভ্য মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। প্রিয়তা অঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখানে নিশ্চয়ই কিছু ঘটেছে। তুমি অযথাই ওকে ভুল বুঝছো। দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। প্রিয়তা রজনীকে খুঁজতে নিজের রুমে গেল, কিন্তু পেল না। দৌড়ে ছাদে গেল, সেখানেও রজনী নেই। আর তখন ছাদে শ্রাবণ প্রবেশ করলো। প্রিয়তা তাড়াহুড়ো করে বলল, এই রজনী, কি দেখেছো? তুমি আমার বউকে দেখেছো প্রিয়তা? মানে আমার বউ যার জন্মদিন আজ, বিখ্যাত মাফিয়া প্রান্তিক চৌধুরীর বোন। এই টুকরো কেক তো কপালে হলোই না, সাথে স্পেশাল উইশও করতে পারলাম না। শ্রাবণ, রজনীকে পাচ্ছি না। ও হারায়নি, আছে। তুমি আগে এসো তো জান। শ্রাবণের হাতে ছোট্ট মিনি কেক, স্পেশাল অর্ডার দিয়ে খুবই ছোট করে বানানো। শ্রাবণ নিজের হাতের কেকটা রেখে মিনি একটা মোমবাতি রেখে বলল, আগুন জ্বালাও। এরই মাঝে অন্তু ছাদে প্রবেশ করে বলল, প্রান্তিক ভাই জানলে আগুন তোর জীবনে জ্বালিয়ে দেবে শ্রাবণ। তুই এখানে কেন? ভাবি কই? ভাবিরে খোঁজ যা। আমি তোর স্পেশাল কেক খেতে এসেছি। এটা আমার বউয়ের জন্য এনেছি উইশ করতে। বাঘের বাসায় থেকেই তার বোনকে স্পেশাল উইশ। আরে ভাই, সে তো বুঝলাম, কিন্তু বাঘের বউয়ের দিক কুদৃষ্টি কেই দিল তাই বুঝছি না। সেটা তো আমিও ভেবে যাচ্ছি। যাক, আমি তো আর সিগারেট খাই না যে আমার দোষ হবে।
আমি খাই বলে কি আমার দোষ হবে? তোর কথা শুনে এখন মনে হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। একটা নিরপরাধ ছেলেকে এইভাবে ফাঁসানো হচ্ছে। যাই হোক, আমি প্রিয়তাকে একটা উপহার দিতে এসেছি। কি দিবি? ফটাফট দিয়ে ভাগ এখান থেকে, আমি প্রেম করব। অন্তু প্রিয়তার হাতে একটা বক্স দিয়ে বলল, জীবনে যেন কোনো দুঃখ না আসে তোমার প্রিয়। সুখী হও। হিংসায় জলে পুড়ে হাড় খাড় হয়ে যাচ্ছি। এই শালা বউ আমার, তুই এত দোয়া করিস কেন? হতেই পারে তোর চেয়ে আমার দোয়া খাঁটি বেশি। অন্তু নিচে নেমে গেল। শ্রাবণ বলল, ওর ভাবসাব কি? আরে ধুর, জানোই তো এমন রহস্যময় কথা বলে, বাদ দাও। প্রান্তিক রুমে বসে সিগারেট টেনে যাচ্ছে। একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। 2 আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট নিয়ে জানালার পর্দা ভেদ করে প্রান্তিক দেখল রজনী ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে। ফুলে ফুলে হাত রেখে ঘুরছে। প্রান্তিকের চোখে বিশ্বজাহানের শ্রেষ্ঠ ফুল যেন আজ তার বাগানে ফুটেছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, একদিন আমাকে ভালোবাসে হাউমাউ করে কাঁদবে, আমাকে জড়িয়ে ধরে বলবে আপনাকে ভালোবাসতে কেন এত দেরি করলাম আমি। সেদিন আসবেই রজনীগন্ধা, আমি অপেক্ষা করব। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার দেয়া কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয়, তাহলে ভালোবাসা যায় না। কারণ মানুষ সবার কথায় কষ্ট পায় না তো। যাকে ভালোবাসে তারই ক্ষমতা থাকে সামান্য কারণে কষ্ট দেওয়ার। কারণ ভালোবাসার মানুষের কাছেই মানুষের এক্সপেকটেশন বেশি থাকে। প্রান্তিক রজনীর দিকে যত দেখছে মুগ্ধ হচ্ছে। এত সরল, এত ভীতু, আবার এত সাহসী এই মেয়ে। রজনী, তুমি আর কতভাবে আমাকে তোমার দিকে টানবে? একটা থাপ্পড় দিয়েও পাগল করে দিলে। প্রান্তিক চৌধুরীর এমন সাহসী বউ না হলে হয় তুমি আমার যোগ্য। কিন্তু সামান্য কেকের জন্য এত বেশি রেগে গেলে কেন প্রাণ? অন্য কোনো কাহিনী নেই তো? এরই মাঝে প্রান্তিকের ফোনে ফোন এলো। ফোনের ওপাশ থেকে বলল, ভাই, বাবু বলছে প্রান্তিকের পছন্দের মাইয়ারে আমি আগে বিছানায় নিব। প্রান্তিক ফোন কেটে দিয়ে বলল, কুলাঙ্গারের বাচ্চা, নিজের অজান্তে নিজের বোন নিয়ে এমন কথা বললি। তুই না জেনে বলছিস, কিন্তু প্রান্তিক তোকে ছেড়ে দেবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে তোর বোনকে সামলায় নেই। প্রান্তিক হাতে জ্বলন্ত সিগারেট ফেলে অভিজ্ঞ দৃষ্টি নিয়ে রজনীর দিকে তাকালো। প্রান্তিক বিচক্ষণ মানুষ। ওর বিচক্ষণতা বলছে এইভাবে চললে কিছুই হবে না। রজনীর ভেতরে অন্য কোনো রাগ ঘৃণা জমে রয়েছে। রজনীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। কী কারণে এত ঘৃণা? কাজটা আরও আগে করা উচিত ছিল। প্রান্তিক 2 প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে গিয়ে রজনীর সামনে দাঁড়ালো। আচমকা প্রান্তিককে দেখেই রজনীর শরীর রাগে আবারও জ্বলে উঠল। প্রান্তিককে দেখেই মুখের হাসি বিলীন করে হাঁটা দিল তীব্র মেজাজের সাথে। প্রান্তিক রজনীর হাত ধরে টান দিয়ে বলল, তোমাকে স্পর্শ করার অপরাধে যদি আমাকে থাপ্পড় মারতে চাও, তাহলে আমার দ্বিতীয় গাল হাজির রজনীগন্ধা। রজনী নিজের হাত মোচড়াতে মোচড়াতে বলল, হাত ছাড়ুন আমার, ওই নোংরা হাতে আমার টাচ করবেন না আপনি। এমন ভাব করছেন যেন আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে খুব অপরাধ ভোগে ভুগছেন আপনি। প্রান্তিক সোজাসাপটা উত্তর দিল কঠিন ভাষায়, হ্যাঁ, তাই ভুগছে। তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শ করার কথা ভাবতেই পারি না। তোমার চোখে আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনায় তুমি আমার সম্মানের পাত্রী, যা রক্ষা করার দায়িত্ব আমার। রজনীর চোখে তীব্র রাগ। রাগে ফুঁসে দাঁত কিরমির করে উঠে বলল, এত নাটক কি চান আপনি? এত ভালো সাজার কি আছে আপনার? আমার পেটে তখন বাজেভাবে হাত দিচ্ছিলেন কেন আপনি? কেন আমার পেটের নখের আঁচড় দিয়েছেন? কেন বারবার আমার পেটে চিমটি কাটাচ্ছিলেন আপনি? ছি, আপনাকে আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। যখনই আপনাকে নিয়ে আমি ভালো কিছু ভাবি, তখনই আপনার কুৎসিত চেহারাটা প্রকাশ করেন আপনি। মানুষ এতটাও খারাপ হয়? এই বাগানে এখন কেউ নেই আপনার রাজত্ব। আপনার উদ্দেশ্য সফল করুন প্লিজ। শাড়ি কি আপনি খুলবেন, না আমি সাহায্য করব খুলে আপনাকে? আমার জীবনের কোনো পাপের ফলের জন্যই আপনার সাথে দেখা, বলতে পারেন আপনি? আমি সাধারণ গরিব ঘরের মেয়ে, কেন খেলছেন আমায় নিয়ে? আপনার উদ্দেশ্য সফল করে মুক্তি দিন আমার প্রান্তিক চৌধুরী। প্রান্তিকের শরীর কাঁপছে রাগে। এত বড় সাহসকার কেউ রজনীর পেটে হাত দেবে? অতিরিক্ত রেগে গেলে প্রান্তিক কিছু বলতে পারে না, শুধু শরীর কাঁপে। রক্ত টকবক করে কাঁপা কণ্ঠে বলে, আমার রাজত্বে আমার রানীর শরীর স্পর্শ করার মতো দুঃসাহস কার আছে?
এটুকু জেনে রেখো, রজনীগন্ধা আমার চোখ ফাঁকি দিয়ে বেশিক্ষণ কেউ বাঁচতে পারবে না। ওই দুটো হাত আমি কেটে এনে তোমার হাতে দিব। তুমি ফুটবল খেলবা এই হাত দিয়া, নাহলে আমার নাম প্রান্তিক চৌধুরী না। আপনি বলতে চাইছেন সে আপনি নন? কসম, আমি তোমাকে স্পর্শ করি নাই, আমাকে বিশ্বাস করো একবার তুমি। আমি সম্মান করি তোমাকে। তোমার একটু হাসি দেখলেই না আমি মুগ্ধ হই। তোমার চোখে আমার নেশা হয়। নিজের চেয়েও যাকে বেশি ভালোবাসি, যাকে বউ করে পেতে চাই, তাকে কেন আমি এভাবে স্পর্শ করব? রজনীর মন নরম হলো। হঠাৎ মনে হলো প্রান্তিক সত্যি বলছে। প্রান্তিকের কথায় বিন্দুমাত্র মিথ্যা নেই। নরম কণ্ঠে বলল, মাঝে মাঝে আপনাকে পৃথিবীর সবার থেকে ভালো মনে হয়, আবার মাঝে মাঝে খুব নিকৃষ্ট মনে হয়। কিন্তু কেন? প্লিজ তুমি খোলামেলা ডিসকাস করো। কিছু একটা ভুল তোমার মাঝে থেকে গেছে। তুমি জানো কি আছে তোমার মনে। প্লিজ বলো, কেন ওই মায়াবী চোখে এত ঘৃণা আমার জন্য? কেন এত ঘৃণা? কারণ আপনি মেয়েদের সম্মান দিতে জানেন না। কখনো অসম্মান করেছে তোমাকে? করেছেন? প্রান্তিক দুই ভুরু উঁচিয়ে কপাল টান টান করে সন্দিহানভাবে প্রশ্ন ছুড়ল, করেছি? হ্যাঁ, সেদিন আমি কলেজ থেকে ফেরার সময় আপনার চামচাগুলো আমায় আজে বাজে কথা বলছিল। অন্তর নাকি শ্রাবণ নাকি অন্যরা কেউ? অন্যরা। তুমি কিভাবে বুঝলে তারা আমার লোক? কারণ ওরা বারবার বলছিল ওস্তাদরে বলে ওই মেয়েরে বিছানায় নিবে, আর তখনই শ্রাবণ আপনাকে ওস্তাদ ডেকেছিল। তার মানে ওই নরপিশাচগুলোর ওস্তাদ তো আপনি। আপনি নিজে আগে মেয়েদের বিছানায় নেন, তারপর ওদের মাঝে দেন। ছি, আপনার মতো পুরুষ মানুষদের দেখলেই না শরীর ঘিন ঘিন করে আমার। আপনাদের লজ্জা করে না ভালোবাসার কথা মুখে আনতে? প্রান্তিক থমথমে ভাবে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল রজনীর দিকে। হালকা মাথা দুলিয়ে বলল, যাক, ওকে, রিল্যাক্স। এই হচ্ছে তাহলে মহারানীর রাগের কারণ? তো এইসবের পরেও ভালোবাসবো? একবার তো ভালোবেসে দেখে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা অক্ষরে অক্ষরে বোঝাবো সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কেমন হয় আর কিভাবে ভালোবাসতে হয়। এইসব চরিত্রহীনরা আবার ভালোবাসতে জানে নাকি? শ্রাবণ আমাকে ওস্তাদ ডেকেছে বলে তুমি শিওর হয়ে গেলে যে ওটা আমিই ছিলাম। তুমি জানো রজনী, এই শহরে ওস্তাদের অভাব নাই, সবাই ওস্তাদ হতে চায়। শ্রাবণ আমাকে এমনি ওস্তাদ ডাকে। ওই ছেলেদের সাথে আমার কোনো কানেকশন নাই। সেই ছেলেদের চরিত্রহীন ওস্তাদ আমি নই রজনী। আমি চাইলেই মেয়েরা লাইন দেবে, কিন্তু আমার কখনো ওরকম আগ্রহ জন্মায় নাই। হ্যাঁ, আমার অনেক এক্স ছিল, আমি রিলেশনে যেতে চাই নাই, ওরা ফোর্স করছে। আমি জাস্ট কয়েকদিন কথা বলে দেখছি পুরো লাইফ কাটাতে পারে কিনা। আমি ট্রাই করেছি, বাট মন থেকে কোনো সিগন্যাল তো পাইনি। 3 দিনও হয় না ব্রেকআপ বলে সরে এসেছি। বিভিন্ন মেয়ে আমাকে ডেটে ডেকেছে, কোনো রেস্টুরেন্টে গিয়েছি, খেয়ে চলে এসেছি, কেউ তার বাসায় ইনভাইট করেছে। আমার কোনো ফিলিংস আসে নাই। আমি তোমাকে সব সত্যি বলে দিলাম, কারণ পদে পদে তুমি এসব জানতে বারবার আমাকে সেই চরিত্রহীন ট্যাগটাই দিয়ে যাবে। তবে আমি ভুল করেছি বিভিন্ন মেয়ের সাথে মিশে। আমি যদি আমার ফিউচার ছোটবেলায় দেখতে পেতাম, এটা যদি জানতাম, তোমার নেশা ভরা চোখে তাকিয়ে আমার সর্বনাশ হবে, আমি তাকে হারিয়ে ফেলবো। তোমাকে ভালোবেসে তাহলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, তাকে এ পর্যন্ত দেখতাম না, তোমাকে ঠকাতাম না। আমার সিগারেট খাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে তোমাকে ভালোবেসে। সারাক্ষণ না মনের মাঝে অশান্তি লাগে, কেন আমি তোমাকে ঠকালাম? আমি অতীতে যে মেয়েদের সাথে কথা বলেছি, এটা ঠিক হয়নি। আমার খোদার সাথে আমি পাপ করছি, এটা আমার খোদা আমাকে মাফ করবেন না। আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, তুমি কারোর সাথে মিশো নিচ্ছ। আমি বুঝি আমি তোমার যোগ্য না, তবু তোমাকে চাইবো। আমি তোমাকে চাই। যদি তোমাকে নাও পাই তবু চেয়ে যাব। আমাকে তুমি শুধু একটা সুযোগ দাও রজনীগন্ধা। আমার খোদার কাছে আমি সর্বক্ষণ সবসময় আমার এই পাপের জন্য মাফ চেয়ে থাকি, এর প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। জানি না আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দিবেন, তবু আমি ক্ষমা প্রার্থী, সবসময় ক্ষমা চাই। কিন্তু তুমি আমাকে শাস্তি দিও না, বঞ্চিত করো না। তোমাকে দেখার পর, তোমার সাথে মেশার পর আমি কোনো অন্যায় করিনি। তোমার ভালোবাসার পবিত্রতা আমাকে শুধরে নাও। আমি কথা দিচ্ছি রজনীগন্ধা,
আমার দুই চোখ শুধু তুমি ছাড়া পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না। একমাত্র তুমিই আছো যে আমাকে শুধরে নিয়ে অশুদ্ধ ছেলে থেকে শুদ্ধ করতে পারো। একটা সুযোগ দেবে আমায়? বাচ্চাদের মতো এমন করুণ আবদার করছে, তাও প্রান্তিক চৌধুরী। রজনীর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সে অকারণে মানুষটাকে ভুল বুঝে এসেছে। সে প্রান্তিকের গায়ে হাত তুলেছে। এ কি ক্ষমার যোগ্য? পৃথিবীর সমস্ত রাগ, অভিমান, ঘৃণা কোথায় যেন হারিয়ে গেল। প্রান্তিকের এমন মলিন মুখ দেখে রজনীর বলতে ইচ্ছে করছে, সত্যি আমি বড় দেরি করে আপনাকে ভালোবেসে ফেলেছি। এত দেরি করা আমার উচিত হয়নি। রজনীর মলিন মুখ দেখে প্রান্তিক আবারও বলল, আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে নেব রজনী। আমি চেষ্টা করব তোমার ভালোবাসা জিতে নেওয়ার। যদি পারি সেদিনই তোমাকে বিয়ে করব। যেদিন তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার মনের সাথে জোর করব না। রজনী এবার কেঁদে দিল। প্রান্তিকের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। প্রান্তিক বলল, প্লিজ কেঁদো না। এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক জিনিস হলো প্রিয় মানুষের চোখের পানি। এই যন্ত্রণাটা তুমি আমাকে দিও না। যখন এর জন্য আমি নিজেই দায়ী, তখন এর কষ্ট সীমাহীন। তুমি কাঁদলে আমার যে যন্ত্রণা হয় সেটা যদি বুঝতে পারতে, তাহলে এক ফোঁটা চোখের পানি ফেলে আমার পৃথিবীর শ্রেষ্ঠ শাস্তি দিতে পারতে। আমি আপনার যোগ্য না, কোনো দিক দিয়েই না। আমি আপনাকে শুধু কষ্টই দিয়েছি, ভুল বুঝেছি, খারাপ কথা বলেছি। আমার দু চোখ আমার যোগ্য জীবন সঙ্গীকে খুঁজে নিয়েছে। তুমি নিজেও জানো না তোমার যোগ্যতা। আপনার গায়ে হাত তুলেছি আমি। কি করব এখন আমি? আপনিও মারুন আমায়। আমি মানুষের মাঝে আপনার গায়ে হাত তুলেছি, আমাকেও মানুষের মাঝেই মারুন আপনি। তোমার প্রতি আমার তীব্র উইকনেস যা তুমি জানো না। ওই ফুলের মতো শরীরে আদর আর ভালোবাসা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। এত কিছুর পরেও? হ্যাঁ, এত কিছুর পরেও যা কিছুই হয়ে যাক, আমি ভালোবাসবো তোমাকে, তোমার পিছু ছুটবো। এটাই আমার জীবনের চরম সার্থকতা। রজনী কেঁদে যাচ্ছে। তুমি কি আমার জন্য কাঁদছো? এভাবে কেঁদো না। প্রেমে পড়ে যাবা। একবার আমার প্রেমে পড়লে আর কোনোদিন আমার থেকে দূরে সরতে পারবে না। সেই ক্ষমতাই হারিয়ে ফেলবে। রজনী কি বলবে বুঝতে পারছে না। তার শুধু কান্না পাচ্ছে। এটা যে ভালোবাসার কান্না তা বুঝতে বাকি রইল না রজনীর। প্রান্তিকের সামনে থেকে দৌড় দিল। খানিক দূর যেতেই ধাক্কা খেলো অন্তুর সাথে। ধাক্কা খেয়ে পড়ে গেল। রজনী তাকিয়ে দেখলো অন্তু। অন্তু মৃদু হেসে বলল, ভাবি সাবধান, এইভাবে ছুটলে পড়ে যাবেন। আর সোজা গিয়ে প্রান্তিক ভাইয়ের কলিজায় লাগবে। দুটো দিন কেটে গেল। রজনীর ঘুম হয়নি প্রান্তিকের চিন্তায়। ভয়ঙ্কর ওই চেহারা, মাঝে এত মায়া, এত নরম একটা মন লুকিয়েছিল। তার মা ঠিকই বলেছিল, তার বাবা মানুষ চিনতে ভুল করে না। এরই মাঝে গ্রামে এক ঘটনা রটে গেল। সৈয়দ মনসুর আলীর মেয়ের চরিত্রের সমস্যা। সব মানুষের মুখে মুখে এই কথা রটে গেল। কিন্তু ঘটনাটা ছড়ালো কে? সব মানুষের হাতে হাতে প্রান্তিকের সাথে রজনীর ফুলবাগানে দাঁড়ানো হাত ধরা ছবি। গ্রামের মান ইজ্জত কি কিছুই রাখবে না মনসুর ভাই? তোমার মাইয়ারে দেখা তো মনে হয় ভাজা মাছ খান উল্টা খাইতে পারে না। এখন শহরে গিয়া সিনেমার মতন হাত ধইরা ফষ্টি নষ্টি কইরা বেড়াইতাছে। এই গ্রামের 8-5টা মাইয়া কি শিখবো? তোমার মাইয়ার কঠিন শাস্তি না দিলে গ্রামের সব মাইয়াই এইসব অকাম কইরা বেড়াইবো। তাও আবার যে সেই পোলা না, এই গ্রামের অর্ধেক জমি জমার মালিক মোহাম্মদ চৌধুরীর একমাত্র পোলার হাত ধইরা নাইচা বেড়াইতাছে। ওই পোলা কি তোমার মাইয়ারে বিয়া করবো কোনোদিন? 2-4 দিন হাত ধইরা ঘুরবো, ফষ্টি নষ্টি কইরা ছাইড়িয়ে দেবো। গ্রামের ছোট বাজারে মনসুর আলী সবজি বিক্রি করতে গিয়েছিল। ভরা বাজারের মাঝে ফেলে যাচ্ছে তাই ভাবে বলছে গ্রামের মোড়ল। সাইড থেকে আরেকজন বলে উঠল, মিয়া ভাই, আপনার কি বিশ্বাস হয় এখনো কোনো আকাম করেন নাই? বাচ্চা কাছে একটা পেটে বাধাই নিছে কিনা খোঁজ নিয়ে দেখেন মনসুর ভাই। এত জঘন্য কথা কানে আসতেই নিজের 2 কান হাত দিয়ে চেপে ধরল মনসুর আলী। তার মেয়ে সম্পর্কে এত খারাপ কথা সহ্য করতে পারছে না। ইতিমধ্যেই সে জানতে পেরেছে তার মেয়ের বান্ধবী প্রান্তিকের বোন। তাছাড়া প্রান্তিক বিয়ের প্রস্তাব দিয়েছে, তার মেয়ে তো ওই বিয়েতে রাজি না। তাহলে যার সাথে বিয়েতে রাজি না তার হাত ধরে ঘুরবে কেন? এতটাও খারাপ মেয়ে তো তার নয়।
প্রান্তিককে তার মেয়ে পছন্দ করে না বলে সে তার স্ত্রীকে জানিয়ে দিয়েছে, যতই প্রান্তিক ভালো হোক, আমার মেয়ের যেহেতু পছন্দ না, এই বিয়ে দেব না। বিয়ে হলো মনের ব্যাপার, যেখানে আমার মেয়ে মন থেকে মেনে নিচ্ছে না, সেখানে বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে না। মেয়ের প্রতি অসম্ভব দুর্বল মনসুর আলী। মেয়ের সব ইচ্ছারই গুরুত্ব আছে তার কাছে। হয়তো বান্ধবী বাড়ি গিয়ে প্রান্তিকের সাথে দেখা হয়েছে, কোনোভাবে কথা বলেছে, কিন্তু সেই ছবি গ্রামে এত বাজেভাবে ছড়িয়ে দিল কে? এত খারাপ কথা সে শুনছে, ভালো কথা কিন্তু তার মেয়ে শুনলে সহ্য করতে না পেরে গলায় দড়ি দেবে। মেয়ের এই খারাপ সময় সে মেয়ের পাশে থাকবে। এই মুহূর্তে বাবা হিসেবেই নিজের মেয়ের পাশে থাকা জরুরি। এখনই বাড়িতে গিয়ে সে তার মেয়েকে কোনো আত্মীয় বাড়ি রেখে আসবে। মেয়ে লেখাপড়া আত্মীয় বাড়ি থেকেই করবে, তবুও মেয়েকে লেখাপড়া করাতে হবে। মানুষের কথা কানে নেওয়া যাবে না। এসব মনে মনে ভেবে সবজির ঝুড়ি ফেলে হাঁটা দিল। পেছন থেকে মোড়ল ডেকে বলল, দাঁড়াও মনসুর, কই যাও? বাড়িতে যাইতেছি। বাড়িতে যে কি করবা? তোমার মাইয়া যে অকাম করছে, এর বিহিত কি করবা? কিছু না বললেই চলিয়া যাইতেছো। ছোট মানুষ বুঝে নাই, তাই বুঝলা তো আর মাইয়া মাইয়া ফেললা পারবো না। আপনার তো কিছু বলতে বাকি রাখেন নাই, মাইয়ারে বুঝাই যেন এসব আর না করে। আরেকজন বলে উঠল, তোমার মতো বাপ আছে বইলাই মাইয়েরা এত আকামের সুযোগ পায়। ওই বড় লোকের পোলারে ডাইকা হুনো তোমার মাইয়ারে বিয়ে করবো কিনা, না করলে আজকের মাঝেই তোমার মাইয়ারে বিয়ে দিবা। বিয়া কি করলেই দেওন যায়? আজকাল মাঝে পোলা কই পামু? পোলা আমরা দেখবো, হয় মাইয়ার বিয়ে দিবা, নয় আজকের মধ্যে গ্রাম ছেড়ে যাইবা। নইলে তোমার মাইয়ারে আমরা আইনের আওতায় দিব ওয়াকামের লাইগা। সংবাদপত্রে উঠে যাইবে এই নিউজ। মনসুর আলী মারাত্মক ভয় পেয়ে গেলেন। চেনা মুখগুলোর ভয়ঙ্কর রূপ দেখে সে অবাক হলো। এতদিন যাদের আপন ভাবত, আজ বিপদের দিনে তাদের ভয়ঙ্কর রূপ দেখে অবাক হচ্ছে। যা তার সাথে বিয়ে হবার চেয়ে প্রান্তিকই ভালো হবে তার মেয়ের জন্য। মেয়ের হাত পায়ে ধরে বোঝাবে প্রান্তিককে বিয়ে করার জন্য। বাজারে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ, মাথায় হেলমেট পরা, পুরো ঘটনা দেখছে। প্রান্তিকই শ্রাবণকে পাঠিয়েছে পুরো গ্রামের ঘটনা জানার জন্য, রজনীর ফ্যামিলির অবস্থা জানার জন্য। শ্রাবণের ফোন বেজে উঠল। শ্রাবণ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ওস্তাদ বলেন। তুই আবার আমার ওস্তাদ ডাকছস? এই এক ডাকে আমি না বরবাদ হয়েছি তোর ভাবির কাছে। আমার সিগারেটের আগুনের চেয়েও জ্বলন্ত প্রেমটা তোর জন্য হয় নাই। আমি যদি তোর প্রেমের চেয়ে দ্বিগুণ আগুন না জ্বালাইছি, তো আমার নাম না প্রান্তিক চৌধুরী না। একবার খালি প্রেম কর চান্দু, আমি যে যন্ত্রণা পাইছি আর দ্বিগুণ একদম কড়ায় গন্ডায় সুদে আসলে ফিরায় দেবো তোরে। কোনো ভাই, বাপের জন্মে আপনারে আর ওস্তাদ ডাকবো না। আমার বউ আপনার বোনের মতো, তাহলে কষ্ট দিয়েন না। তুই আগে আপডেট জানা। ভাই, ভাবির বাবাকে মানুষ যা তা বলছে, অবস্থা খুবই খারাপ। ভাবিকে আজই বিয়ে না দিলে তারা খারাপ কিছুর হুমকি দিচ্ছে। যারা যারা হুমকি দিচ্ছে তাদের নামগুলো মুখস্থ করা, একদম নামটা মুখস্থ করার মতো। আচ্ছা ভাই। এত দুঃসাহস কার হলো শ্রাবণ? তবে ওই কলিজা ভুনা কইরা আমার সে শখের সেটা বুঝতে পারতেছে না বেচারা। মুখেশের আড়ালে থাকা শত্রুকে ধন্যবাদ, আমাকে রজনীর থেকে আলাদা করতে গিয়ে আরো কাছে নিয়ে আসছে। শয়তান ভাবে একরকম, সৃষ্টিকর্তা ভাবে অন্যরকম। আজ রাতে বিয়ে হবে রজনীর, তবে সেটা অন্য কেউ নয়, প্রান্তিক চৌধুরীর সাথে। গ্রামের মোড়ল সহ বাকি যারা আছে ওই বাজারের দাঁড়িয়ে নিউজটা দিয়েতে যা। প্রান্তিক ফোন রেখে মৃদু হেসে বলল, রজনীগন্ধা, মানুষ এত বোকা কেন বলো তো? তোমার এই হ্যান্ডসাম প্রেমিক পুরুষের মতো চালাক হতে পারে না? তার কি ননসেন্স যে আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিতাম? আমার সেলফ কনফিডেন্স আছে না নিজের প্রতি? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসবাই। আমার মতো কি কারো তোমাকে ভালোবাসার ক্ষমতা আছে? তোমাকে ভালোবাসার জন্য প্রয়োজনে তুলে এনে নিয়ে বিয়ে করতাম। তুমি নিঃসন্দেহে জিতেছ, এটা একদিন বলবা তুমি। যখন মানুষ মনসুর আলীকে খারাপ কথা বলতে ব্যস্ত, তখনই শ্রাবণ মাথার হেলমেট খুলে বলল, থামেন আপনারা। রজনীর বিয়ে আজই হবে, সেটা প্রান্তিক চৌধুরীর সাথেই হবে। এই গ্রামের যত মানুষ আছে সবারই দাওয়াত রইল।
প্রান্তিক চৌধুরীর পক্ষ থেকে। আর মোরল সাপ গরু যে কয়টা লাগে মানুষ হিসেব করে কিনে ফেলেন, যাচাই খাওয়া হবে। শ্রাবণ মনসুর আলীকে বলল, আঙ্কেল বাইকে উঠুন, আমি পৌঁছে দিচ্ছি। আর চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে প্রান্তিক ভাইয়ের সাথে তুলে দিতে পারেন। বাজারে উপস্থিত সবাই খুব অবাক হলো। প্রান্তিক চৌধুরী কিনা একজন কৃষকের মেয়েকে বিয়ে করবে। বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে রজনী। পাড়ার মানুষ দলে দলে আসছে আর যা তা কথা বলে যাচ্ছে তার পরিবারকে। জীবন আর ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। সৈয়দ মনসুর আলীকে বাড়িতে প্রবেশ করতে দেখেই আয়েশা বেগম চিন্তিত হলেন। আয়েশা বেগমও অশ্রুসিক্ত, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছেন। মনসুর আলীর ভারী মুখখানা দেখে এগিয়ে এলো। তার সহজ সরল স্বামী মানুষের এত খারাপ কথায় যদি কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে মেয়ের চিন্তা, অন্যদিকে স্বামীর চিন্তা। এভাবে যদি তার সাজানো সংসারটা নষ্ট হয়ে যায়, ভেবেই বুকটা কেঁপে উঠল তার। আয়েশা বেগমকে অবাক করে দিয়ে মনসুর আলী বললেন, রজনী মা কই? ঘরেই আছে। মেয়েরে কিছু কইয়েন না, আমরা ছাড়া আর কেডাই বা আছে ওর। আমরাও যদি কিছু কই মাইয়াডার মরণ ছাড়া উপায় থাকবো না। স্ত্রীর চোখের পানি মুছিয়ে দিলেন মনসুর আলী। পানি মুছিয়ে দিয়ে বললেন, মাইয়ারা বাপের মতো আইলে কপালে সুখ শান্তি হয়। আমার মাইয়ারা কপাল সুখ শান্তি হইব অনেক, তুমি ভাইব না। রজনী দরজার পেছনে দাঁড়িয়ে মা বাবার কথা শুনছিল এত সময় ধরে। এত কিছুর পরেও যে মা বাবা তাকে এত ভালোবাসলো, বিনিময়ে সে তাদের সম্মানটুকুও রাখতে পারল না। এই মুহূর্তে মরে যাওয়াই উচিত মনে হচ্ছে রজনীর। কিন্তু তার মা বাবার কি হবে? সে ছাড়া তার মা বাবার কে আছে? ভাইকে দিয়ে কোনো ভরসা নেই। রজনী ভরসা করতে পারে না তার ভাইকে। মনসুর আলী রজনীর রুমে প্রবেশ করে দেখল রজনী মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছে। তার উপস্থিতি আরও বেশি জোরে কাঁদালো তাকে। মনসুর আলীও হো হো করে কেঁদে ওঠে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। জীবনে প্রথম আর শেষ চাওয়া তুমি রাখবা আম্মাজান। রজনী কান্না মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, রাখবো বাবা। তুমি প্রান্তিকে বিয়ে করতে রাজি হও আম্মা, আমার দোয়া আছে তোমার সাথে, সুখী হইবা মা। রজনী নীরবে কাঁদছে। তার নীরবতাই সম্মতির লক্ষণ। এরই মাঝে বাবু বাড়িতে প্রবেশ করলো। 2 হাত ভর্তি বাজার। বাড়িতে খুশি মনে ঢুকেই মা বাবাকে ডাকলো। মনসুর আলী ঘর থেকে বের হয়ে বলল, আজ এমন সুপাত্রর মতো ডাকতেছ, কাহিনী কি? একমাত্র বোনের বিয়ে বলে কথা, এতদিন কুলাঙ্গার বলে ডেকেছ, আজ অন্তত বলবা ছেলের মতো কাজ করেছি। মনসুর আলী অবাক বদনে ছেলের দিকে তাকিয়ে বলল, কি কাজ? তোমাদের ছেলে থাকতে চিন্তা কিসের বাবা? রজনীর বিয়ে নিয়ে ভাবতে হবে না, আমি ওর বিয়ে ঠিক করে এসেছি। এত ভালো পাত্র বাবা, তুমি ভাবতেই পারবে না। এই যে 2 ব্যাগ ভরা জিনিসপত্র, সবই সেই ছেলে কিনে দিয়েছে। কে তোমার সেই সুপাত্র? রোমিও ভাই। বাহ, নিজে যেমন এমন আরেক কুলাঙ্গার খুঁজে আনছে। দূর হও আমার বাড়ি থেকে এই বাজার নিয়া। আমার মেয়ের বিয়ার প্রান্তিক এর সাথেই হইব। বাবু রেগে গিয়ে বলল, প্রান্তিক আমার চরম শত্রু বাবা, ওর সাথে বোনের বিয়ে কিছুতেই দিবে না। তাছাড়া রোমিও ভাইরে কথা দিছি আমি। তুই কার অনুমতি নিয়া কথা দিছস? মাইয়া আমার কথা দিয়া আইছো তুমি? তাও কেডা? রোমিও, যারা দেখলে ঘেন্না করে। আমার বাড়ি থেকে দূর হয় এখনই। প্রান্তিকের চেয়ে রোমিও ভাই কম কিসে? প্রান্তিকের পা ধোয়া পানি তুই আর তোর রোমিও ভাই মিল্লা ভাগ কইরা খাইস। রোমিও ভাই কিন্তু রজনীরে তুলে নিয়ে যাবে, একটা ঝামেলা পাকাবে। মান ইজ্জত হারাতে চাও? সেটা প্রান্তিক ভালো বুঝবো। আমার আর চিন্তা নাই মাইয়া নিয়া, তোরে চিন্তা করা লাগবে না। বাবু বাড়িতে তুমুল অশান্তি করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। রোমিওর একটা দল আছে যার সাথে প্রান্তিকের তীব্র শত্রুতা। রোমিওর সাথেই রজনীর ভাইয়ের দল। বিকাল হতে হতেই রজনীদের বাড়ি থেকে রাস্তা ভীষণ সুন্দরভাবে সাজানো হলো। পুরো বাড়ি ডেকোরেশন করা হলো। গ্রামের স্কুল মাঠে কয়েকটা গরু কাটা হয়েছে। পুরো গ্রামের মানুষের আজ দাওয়াত।
স্কুল মাঠেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব আয়োজনই প্রান্তিক করেছে। শহর থেকে ডেকোরেশনের জন্য শখানেক মানুষ পাঠিয়েছে শুধু। পুরো গ্রাম আজ জমজমাট। প্রান্তিক চৌধুরীর বিয়ে বলে কথা, হ্যাঁ এমন তো হবেই জমজমাট। রজনীরও ওর জন্য শহর থেকে পার্লারের লোক পাঠানো হয়েছে। লাল লেহেঙ্গা, শাড়ি ভর্তি গহনা, ব্রাইডাল লুকে হাঁ হয়ে তাকিয়ে আছে সবাই রজনীর দিকে। বড় স্টেজ করে সেখানে খাট সাজিয়ে তার উপর বসিয়ে রাখা হয়েছে রজনীকে। খাটের ওপর ফুক দিয়ে রাজমহলের মতো সাজানো। গ্রামের মানুষ আসছে আর দেখছে। কিছু মানুষ হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। এমন নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ের এত ভালো বিয়ে হচ্ছে। রজনীর কোনো হেলদোল নেই, মলিন মুখে বসে আছে। সারাদিনের কথা বারবার মনে পড়ছে। সে কখনো ভাবেনি এইভাবে হুট করে একদিনের মাঝে বিয়ে হবে। প্রান্তিক শেরওয়ানি পরে রেডি, কিন্তু সকাল থেকে তুমুল অশান্তি চলছে বাড়িতে। আঞ্জুমান চৌধুরী কিছুতেই ছেলের বউ হিসেবে রজনীকে মেনে নেবে না। যে মেয়ে তার ছেলের গায়ে অত মানুষের সামনে হাত তুলতে পারে, সেই মেয়ে কত ভালো হতে পারে। তার ছেলে এত কিছু মেনে নিয়ে যখন ওই মেয়েকে বিয়ে করছে, ওই মেয়ের জন্য তার ছেলের কোনো ক্ষতি হতে পারে। চৌধুরী বাড়ির অশান্তি কিছুতেই থামছে না। আঞ্জুমান চৌধুরী প্রান্তিককে বলছে, ওই মেয়ে বাড়িতে আনলে এসে আমার দেখতে পারবে। আম্মু, তোমার ছেলেকে তো জানোই তুমি, নিজের মায়ের মৃত্যু সে কখনোই চাইবে না, আবার নিজের কমিটমেন্টও ভাগবে না। তাহলে বাধ্য হবে নিজের প্রাণ ত্যাগ করতে। এখন বলো তো, তুমি কোনটা চাও? নিজের ছেলের হাসি মুখ নাকি কাফনে মোড়ানো মুখ? মাহবুব চরমভাবে রেগে গিয়ে বলল, আঞ্জুমান, বাড়াবাড়ির সীমা আছে। এখন বলো তুমি কি বলবে? আমার ছেলের জীবন আগে আমার কাছে, পরে অন্য সব। আমার ছেলের খুশি এনে দাও। ছেলের মুখের দিকে তাকিয়ে অঞ্জুমান ঠান্ডা হলো। বিকাল 4টায় সারিবদ্ধ অনেকগুলো প্রাইভেট কার গ্রামে প্রবেশ করলো। প্রান্তিকের মুখে মৃদু হাসি লেগেই আছে। সে জানা দিয়ে মুখ বের করে মৃদু হাওয়া খাচ্ছে। আজ তার সাধনার নারী তার জীবনে আসতে চলেছে। সব কিছু আজ অন্যরকম সুন্দর লাগছে। অন্তু আর শ্রাবণ দুজন দুজনের দিকে তাকাচ্ছে আর প্রান্তিককে দেখাচ্ছে। প্রান্তিক নিজের মাথা টুপি ঠিক করতে করতে বলল, আরে তোদের ভাবিকে পাওয়ার আনন্দ অন্য কোনো দিকে নজরই নাই, সেটা যেন ভুলে ভাবিস না। কি বলছিস দুজনে? ভাই আজ সিগারেট খাবেন না? আজ বিশেষ একটা দিন, এই দিনে সিগারেট খাবো না। ভাই তাহলে কি খাবেন? তোর বিয়ে হলে বাসর ঘরে কি হবে? কি আর খাবো, তুই যা খেতি আমিও তাই খাবো। ভাই যা খাবে তাই খাবো। আমি বউয়ের ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে নিজের ঠোঁটে আগুন চেপে ধরে আগুনের ছ্যাঁকা খাবো। তোরাও খাবি? ভাই দুনিয়ায় এত কিছু থাকতে এই অদ্ভুত জিনিস মাথায় আসলো কেন? কারণ আমি আমার বউয়ের প্রেম, রোম্যান্স কোনো কিছুই কাউকে কপি করতে দিব না, তাই। ভাই দুনিয়ার সব মানুষই তো তার বউকে চুমু খায়, আপনি কি তাহলে খাবেন না? আমি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবো, ওইটা সিক্রেট, বলা যাবে না। আচ্ছা, তোরা এত বেয়াদবের মতো প্রশ্ন করছিস কেন? বুঝেন তো ভাই, বয়সের দোষ। আমার একা না, শ্রাবণেরও। ওর তাও জিএফ আছে। জিএফ আছে? না ভাই, ডোপ দিচ্ছে। তবে ভাই ভাবিকে কিন্তু আজ দারুণ লাগছে। তুই তাকিয়েছিস কেন? অত গভীরভাবে তাকাবি না। আমার যে যে বন্ধুর নজর খারাপ, বিয়েটা আনি নাই। এবারই খাইছে। ভাই আপনি তো মহিলাদের মতো হিংসুটে হয়ে যাচ্ছেন। প্রেম ভালোবাসা হিংসা না থাকলে সেটা সত্য নয়, সেই প্রেমে ঘাপলা আছে। ভাই জেলেসি কি বাধ্যতামূলক? কাউকে ভালোবাসলে জেলাসি অটোমেটিক চলে আসবে। এত উদার কেউ হয় না নিজের ভালোবাসার মানুষ অন্য কারো পাশে দেখবে আর মন পড়বে না। প্রেম ভালোবাসা সম্পূর্ণ হৃদয়তান্ত্রিক ব্যাপার। ভাই যদি বিশ্বাস থাকে যে সে লয়াল আছে, কারোর সাথে কথা বললেও আমাকে ছেড়ে যাবে না, তাহলে? মন বড় অদ্ভুত। মহাপুরুষ মহানারীদেরও মন বদলে গেছে। সেই সুযোগে যদি নাই দেই তাহলে বদলালো না। নিজের সম্পত্তি নিজের আয়ত্তে রাখাই উত্তম। অন্তু শ্রাবণের কানে কানে বলল, প্রিয়তাকে নিয়ে তোর হিংসা হয়? শ্রাবণ অন্তুকে ফিসফিস করে বলল, চুপ শালা। হিংসা আগে
না হলেও এখন তো হচ্ছে। ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনে, তুই যেন আর প্রিয়তার আশেপাশে না যাস। বন্ধুর বউ ভাবি হয়, তা নিয়ে ভাগবো না। গাড়ি এসে রজনীদের বাড়ির সামনে থামলো। প্রান্তিক গাড়ি থেকে নামলো। গেটে কিছু নিয়মকানুন আছে, সেগুলো শেষ করে ভেতরে প্রবেশ করলো সবাই। প্রান্তিককে নিয়ে রজনীর পাশে বসানো হলো। ব্যবস্থা সেভাবেই করা আছে। বেলা প্রায় শেষ, আগেই বিয়ে পড়ানো শুরু হলো। কাজে বিয়ে পড়াচ্ছেন। প্রান্তিক এক নজরে তাকিয়ে আছে রজনীর দিকে। রজনী আর চোখে তাকিয়ে দেখলো প্রান্তিক তাকিয়ে আছে। এত মানুষের মাঝে এইভাবে হাঁ করে কেউ তাকিয়ে থাকে? এই মানুষটার কি টোটাল লজ্জা বলে কিচ্ছুই নেই নাকি? রজনীর অস্বস্তি হচ্ছে। কাজের সব আয়োজন শেষ হলে বিয়ে পড়ানো শেষ প্রায়, এবার কবুল বলার পালা। কাজী প্রান্তিককে কবুল বলতে বললে প্রান্তিক বলল, কয়বার বলতে হবে? 3 বার। আমি 100 বার বললে প্রবলেম নাই তো? সবাই হেসে দিল, কাজী সহ। কাজী হাসতে হাসতে বলল, না, সমস্যা নেই। প্রান্তিক কবুল 3 বার বলার পর আরও কতবার বলল হিসাবই নেই। কিন্তু রজনীর লজ্জা লাগছে। আস্তে বলল, প্রান্তিক কান এগিয়ে ফিসফিস করে বলল, আরে এখন এত লজ্জা পাচ্ছ কেন? কয়েক ঘন্টা পর ফুল সজ্জা একটু বাকি রাখো। রজনী প্রান্তিকের দিকে তাকিয়ে অগ্নি চোখে তাকিয়ে জোরে কবুল বলল। ওদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। সুযোগে পেয়ে প্রিয়তা আর শ্রাবণ আড়ালে আবডালে দাঁড়িয়ে গল্প করছে। প্রিয়তা বলছে, এবার আমাদের বিয়ে পাক্কা হয়ে যাবে। রজনী ভাইয়াকে পটিয়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। তাই যেন হয় ম্যাডাম। মনসুর আলী আর আয়েশা বেগম আজ অনেক খুশি। এই খুশির মাঝে আয়েশা বেগম বলল, পোলাটা একমাত্র বোনের বিয়াতেও আইলো না। কারণ কুলাঙ্গার যে। প্রান্তিক আর রজনীর জন্য খাবার আনা হলো। সবাই বলল বরকনের প্রথম খাবার খাওয়া দুজনকে খাইয়ে দিতে হবে। প্রান্তিক মহা খুশি। খাবার রজনীর মুখে পুড়ে দিয়ে চোখ মেরে বলল, খাও। রজনী ভীষণ লজ্জা পেল। এইভাবে কেউ চোখ টিপতে পারে? এবার রজনী প্রান্তিকের মুখে খাবার দিতেই প্রান্তিক রজনীর আঙুল আলতোভাবে কামড়ে ধরে রাখলো। রজনীর হাত আর বের করতে পারছে না। বাইরের কেউ বুঝছে না কেন হাত বার করছে না। সবাই বলছে, কী রে রজনী, হাত এবার বের কর। সিনেমার মতো আর কতক্ষণ রাখবি? রজনী কাজল কালো বড় চোখে তাকালো প্রান্তিকের দিকে। ওই চোখের দৃষ্টি দেখে প্রান্তিক এলোমেলো হয়ে গেল। রজনীর হাত অনায়াসে ছেড়ে দিয়ে বলল, ওই চোখের ভয়ানক দৃষ্টিতে একবার আমাকে এলোমেলো করে দিয়েছিলে। এমনভাবে এলোমেলো করে দিয়েছিলে পৃথিবীর কোথাও তুমি ছাড়া শান্তি পাইনি। আজ আরেকবার তাকালে এবার আমার কি হবে রজনীগন্ধা? এত নেশা ওই চোখে আমাকে বাজেভাবে এলোমেলো করে দেয়। চৌধুরী বাড়ির সামনেই রজনীকে নামানো হলো। এই বাড়িতেই একদিন আগেও এসেছিল রজনী। তখন তার উদ্দেশ্য ছিল প্রিয়তার ভাইকে দিয়ে তার পেছনে ঘোড়া ছেলেটাকে শায়েস্তা করা। আর আজ সেই বাড়ির সেই ছেলেরই বউ সে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস। আমরা কেউ জানি না কখন কি হয়। কোনো দিন যা সম্ভব নয় বলে ভাবি হয়ে যায়, তা নিশ্চিতভাবে আবার হয় না। ভাগ্য কখন কী করে পৃথিবীর কেউ বলতে পারে না। বাড়ির গেটে নবগত বউকে বরণ করতে সবাই দাঁড়িয়ে আছে। অঞ্জুমান কিছুতেই রজনীকে বরণ করতে আসবে না। মাহবুব জোর করে পাঠিয়েছে। রজনীর পাশে প্রান্তিক দাঁড়িয়ে আছে। এত মানুষের মাঝে রজনীর কানে কানে বলল, কংগ্রাচুলেশনস মিসেস চৌধুরী। আপনার সুদর্শন হ্যান্ডসাম স্বামী আপনাকে অভিনন্দন জানাচ্ছে তার জীবনে আসার জন্য। তার বুকের স্বর্গের আজ থেকে পার্মানেন্ট মালিক আপনি। সবাই কিভাবে হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। রজনী লজ্জায় মরে যাচ্ছে। ছি ছি, মানুষ তো এই লোককে বউ পাগল ভাববে। এত মানুষের মাঝে কথা বলার কি দরকার? আঞ্জুমান থমথমে মোড়ে রজনীর মুখে মিষ্টি আর শরবত দিল। রজনী আঞ্জুমানের মুখ দেখে আন্দাজ করে ফেলল আঞ্জুমান এই বিয়েতে রাজি না। ছেলের বউ হিসেবে সে মেনে নিতে পারেনি। রজনীর মন বেশ খারাপ হলো। রজনীকে নিয়ে ড্রয়িং রুমে বসানো হলো। চারপাশে মানুষের ভিড়, বিভিন্ন গল্প চলছে। প্রিয়তা রজনীকে বলল, আজ থেকে কি তোকে ভাবি ডাকবো আর আপনি করে বলবো? অন্তু প্রিয়তার কানে ফিসফিস করে বলল, আমিও কি তাহলে তোমাকে ভাবি রাখবো প্রিয়তা? কেন, আমি কি অন্য কিছু ডাকতে চাইছেন? নাউজুবিল্লাহ, আমার চরিত্র শ্রাবণের মতন নয়। শ্রাবণের মতো নয় মানে? ওই যে ভাইয়ের বোনকে পটিয়ে নিল,
সেই দিক দিয়ে আমাকে 100-তে 100 দেওয়া যায় ম্যাডাম। শ্রাবণ প্রিয়তা আর অন্তুর মাঝে এসে অন্তুকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক, সম্পদ বলতে আমার এইটুকুই আছে। তুই হাত বাড়াস কেন এদিকে? আমিও তো হাত বাড়াবাড়ির মাঝে নেই, যদি থাকে নসিবে আপনা আপনিই আসবে। ওই যে দেখো ভাবি, আগে ভাইকে দেখতেই পারতো না, আর আজ নসিবের জোরে ভাইয়ের বউ। তা তুই কি বলতে চাইস? নসিবের জোরে আমার বউ তোর হবে? আমার নসিবে অত খারাপ কিছু লেখা নেই যে তোর মতন লুচ্চার বউ আমার হবে। রজনী ওদের কথা শুনে হেসে দিল। সারাদিনে এখন সে হাসলো। প্রান্তিকের বাগানে সব তাজা ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। জীবনে প্রথম প্রান্তিক তার বাগানের ফুল নিজ হাতে কেটেছে। যে ফুলগুলো সে নিজে যত্ন নিত, কখনো একটা পাপড়িও কাউকে ছেড়তে দেয়নি, সেই বাগানের অজস্র ফুল দিয়ে আজ বাসর ঘর সাজানো। তাজা ফুলের ঘ্রাণে অন্যরকম এক সুবাস আছে। ঘর ফুলের সুবাসে মময় করছে। রাত 11টার দিকে সবার খাওয়া শেষ হলে রজনীকে বাসর ঘরে নিয়ে গেল প্রিয়তা সহ বাড়ির কয়েকজন মেয়ে। এদিকে প্রান্তিক নেই কোথাও, প্রিয়তা খুঁজেও পাচ্ছে না কোথাও। শ্রাবণকে ফোন দিয়ে বলল, ভাইয়া কোথায়? আমরা ফুল বাগানে আছি। ভাইয়া কি বাসর করবে না? বাসর করার মতো একটা রোমান্টিক ব্যাপার পুরুষ মানুষ কখনো মিস করে না, মাফিয়ার বোন। তুমি আমার ভাইয়াকে আর একবার যদি মাফিয়া বলো, আমি কিন্তু বলে দেব তুমি আমার সাথে প্রেম করতে চাও। প্রেম করতে চাই, করি না। হ্যাঁ, আমি বলবো প্রেম করতে চাও। আমাকে এমনভাবে পটিয়েছো ঘোলা চোখে তাকিয়ে, আমি এখন তোমার জন্য পাগল হয়ে গেছি। একজন মাফিয়ার বোনকে চোখের চাহনিতে ফাঁসিয়েছো, এ কি কম অপরাধ? এর শাস্তি তোমাকে পেতে হবে শ্রাবণ। মাহবুদ, আমাকে তুমি কোন কেসে ফাঁসাই দিলে? কি এমন পাপ করেছিলাম রাত দিন হুমকি শুনছি? জীবনে যেন আমার মতো কোনো নিষ্পাপ ছেলে কোনো মাফিয়ার এমন ডেঞ্জারাস বোনের সাথে প্রেম না করে ভুলেই। আমি নিষ্পাপ পুরুষ জাতিকে জানাতে চাই, হ্যাঁ পুরুষ জাতি, তোমরা নিষ্পাপ প্রয়োজনে সিঙ্গেল থাকো, তবুও এই স্বর্ণাময়ী নারীর প্রেমে পড়ো না। এরই মাঝে প্রান্তিক ডাকলো, ফাঁকায় গিয়ে কার সাথে ফিসফিস করছিস? ফোন লাউডস্পিকার দে। ভাই, শ্রাবণী কাজ করতে পারলে ওর জুতোগুলো সেলাই করে মালা বানিয়ে কড়া রোদে পড়ে দাঁড়িয়ে থাকবো। শ্রাবণ অন্তুর দিকে দাঁত কিরমির করে তাকিয়ে বলল, এক লাইন আগে থাকিস সবসময়। মেয়েটাকে নাম কি? ঠিকানা দে, বিয়ের প্রস্তাব পাঠাই। না ভাই, আমার অমন সিরিয়াস জিএফ নেই। অন্তু ভ্রু কুচকে তাকিয়ে বলল, আরেকবার বল, রেকর্ড করি। হ্যাঁ, আমার কোনো জিএফ নেই বলেছি। শালা রেকর্ড কর। রেকর্ড ডান, তোর সব জিএফকে দিচ্ছি। শ্রাবণ আবার চোখ রাঙিয়ে তাকিয়ে মিনমিন করে বলল, এটা দেখছি আচ্ছা মুশকিল। অন্তু আমাকে ফাঁসিয়ে ছাড়বে। একবার ভাই একবার বোন, আমি কোনো বিপদে ভাই। যেদিক যাব বিপদ ছাড়া কিচ্ছু নেই ভাই। রোমিও বাঁচবে কিনা সন্দেহ আছে। যেই মাইটটা দিছেন ওর চেলাপেলারা কারো অবস্থা ভালো না। এখনো মরেনি? শালার তো কই মাছের জান। না ভাই, তাই মনে হচ্ছে। আর আমার শালাবাবুর কি খবর? ভাই, তার অবস্থা মোটামুটি ভালো, তবে মাইটটা ভালোই লাগছে। অন্য কেউ হলে পুঁতে দিতাম, কিন্তু আমার বউ ভাইয়ের শোকে কাতর থাকবে, মন খারাপ হবে, দুঃখ হবে, এসব ভেবে রয়ে শয়ে মেরেছি। ভাবি তো জেনে যাবে পরে, তখন কি হবে? আরে যা হবার হবে। রুমে আয় টাকা নিয়ে, শালাবাবুর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা কর। ভাই আপনিও না। কি করব বল? ও অজান্তেই নিজের বোন নিয়ে বাজে মন্তব্য করছে। ও কেন আমার বউয়ের নামে যে বাজে কথা বলবে তাকেই পুঁতে দেব। প্রান্তিক ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করতেই বাকিরা সবাই বেরিয়ে গেল। চারিদিকে কেউ নেই। রজনীর এখন যেন কেমন নার্ভাস লাগছে। দুই হাতের মুঠোয় শাড়ির আঁচল শক্তভাবে খামচে ধরে রেখেছে। কিভাবে সে একটা পুরুষের সাথে একটা ঘরে থাকবে,
তাও প্রান্তিকের মতো এমন ভয়ঙ্কর পুরুষ। প্রান্তিক আলমারি খুলে এক বান্ডেল টাকা বের করলো। আচ্ছা, মানুষের কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? মানুষ জানে আমি বিয়ের জন্য কত পাগল ছিলাম। আমার বউ নিয়ে এত সময় গল্পের কি আছে? আর আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। বাইরে গিয়ে শ্রাবণকে দিয়ে এলো। এসে রুমের দরজা লক করলো। দরজা লক করতেই রজনীর গলা শুকিয়ে এলো। তাও প্রান্তিকের দিকে রজনী তাকিয়ে দেখছে, তার ভাবছে এতগুলো টাকা এত রাতে কি করতে দিলেন উনি। এসব ভাবতে ভাবতেই বুক কেঁপে উঠল। আচমকা প্রান্তিক এসে সোজা খাটের ওপর বসলো তার পাশে। রজনী কিছুটা সরে বসলো, প্রান্তিকও খানিকটা সরে বসলো। সরে বসে বলল, রজনীর ভয় করছে। সে আবারও সরে বসলো, প্রান্তিকও সরে বসলো। এভাবেই সরে বসতে বসতে খাটের একদম কোনায় চলে গেল। প্রান্তিক এবার হেসে বলল, কি হলো? ভালোই তো লাগছিল গেমটা, থামলে কেন? সরে বসো, আর এক্ষুনি তুমি নিচে পড়ে যাবে, আর আমিও তোমার উপর পড়ে যাব। উফ, ভেবেই কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আমার। রজনী অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে, তার মাথা ঘোরাচ্ছে, কেমন বমি পাচ্ছে, অসহ্য লাগছে তার। এখনই মাথা ঘুরে পড়ে যাবে। প্রান্তিক রজনীর বেহাল দশা দেখে বলল, কি হচ্ছে? কোনো সমস্যা? বমি পাচ্ছে। প্রান্তিক ভ্রুকুচকে বলল, এখনই? রজনী কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে প্রান্তিকের দিকে তাকালো। সে কি বলল আর প্রান্তিক কি উত্তর দিল? রজনী ড্যাব ড্যাব করে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক শেরওয়ানির বোতাম খোলা শুরু করলো। রজনীর চোখ কপালে উঠল। সে বলেই ফেলল, খুলছেন কেন? বিয়ে তুমিও করছো, আমিও করছি। তুমি ভারী শাড়িতে কষ্ট পাচ্ছ বলে আমিও চেঞ্জ করিনি। বাট তুমি যেটা মিন করলে ওইটা ক্লিয়ার করে বলা যাবে? অ্যাকচুয়ালি শেরওয়ানি খোলার কারণ হিসেবে কি ভাবছিল রজনীগন্ধা? রজনী ভীষণ লজ্জা পেল। তার সাথেই মুগ্ধ হলো প্রান্তিকের কথায়। তার জন্য সে নিজেও এত কষ্ট করছে। মানুষটার ভালোবাসা সত্যি নিখুঁত, কিন্তু আমার এত ভয় করছে কেন? রজনী অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। প্রান্তিক মোলায়েম কণ্ঠে বলল, রজনীগন্ধা, আমার দিকে তাকাও প্লিজ, একবার তাকাও আর অনুভব করো তোমার সামনে যে মানুষটা বসে আছে সে জীবন থেকে মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবে। তোমার সুখ, দুঃখ, হাসি, আনন্দ সব কিছু ভাগ করে নেবে। তুমি সৃষ্টিকর্তার বিধান মানো না? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন তোমার সাথে আমার বিয়ে হলো? নিশ্চয়ই এটা উপরওয়ালার চাওয়া ছিল। তুমি কি চাইলেই যে কোনো ছেলের সাথে যে কোনোভাবে কোনো কিছু শেয়ার করতে পারবে? বেড শেয়ার করতে পারবে ঘুমানোর জন্য? পারবে না, কিন্তু আমার সাথে পারবে। আমার বুকে মাথা রেখে অনন্তকাল ঘুমাতে পারবে। তুমি যত আমার কাছে আসবে তত রহমত সৃষ্টি হবে, পুণ্য হবে, কারণ আমার স্বামী স্ত্রী। তুমি কি সেই রহমত আর পুণ্য থেকে দূরে থাকতে চাও? প্রান্তিকের কথা শতভাগ সত্য। তবুও রজনীর সংকোচ হচ্ছে, ভীষণ লজ্জা করছে। তার অজান্তেই সে এই মানুষটার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রান্তিক যে প্রচুর ফাজিল টাইপ ছেলে সেটাও রজনী জানে, তাই সে ধরা দিতে চাইছে না। সে জানে এসব ভালো ভালো কথা বলে প্রান্তিক উল্টাপাল্টা কিছু একটা করবেই। এসব থেকে বাঁচতে রজনী আস্তে করে ফ্লোরে পা ফেলে দূরে সরতেই প্রান্তিক এক লাফে বিছানা থেকে নেমে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। শুধু এইটুকু করেই থামলো না, কিছু না বলেই পাঁজা কোলে তুলে নিল রজনীকে। রজনী ভীতু আর লজ্জা মুখে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। প্রান্তিক মুগ্ধ হয়ে দেখছে তার রজনীগন্ধাকে, আর ভাবছে কি আছে এই মেয়েটার মাঝে।